এবং দেশের বাইরে যারা আছেন, যারা শুনছেন, যারা সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে শুভ সন্ধ্যা, স্বাগত, অভিভাষণ এবং সম্ভাষণ। আমাদের বই আমাদের অনেক প্রিয় এবং যারা লেখক আছে তাদের সর্বক্ষণের সঙ্গী। আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, যতই প্রযুক্তির যুগ হোক, বই আমাদের কাছে কিভাবে আসে সেই বিষয়টি আমরা অনেকেই জানি না। আমরা একটি রেডিমেড বই পেয়ে যাই, স্টোরে এসে বই কিনে ফেলি, কিন্তু এই বই যে আমাদের হাতে পৌঁছায়, সে পৌঁছানোর কাদের ভূমিকা? আজকে আমাদের মূল সেমিনারের আলোচনার বিষয় কিন্তু তাই। একটি বই লেখকটি লিখবে সেটি বড় কথা নয়, লেখকের এই বইটি যদি ছাপার অক্ষরে কাগজে বন্দী না হয়ে, মুদ্রণে বন্দী না হয়ে আসে, তাহলে পাঠকের হাতে কখনোই পৌঁছাবে না। এই সুন্দর কাজটি, অর্থাৎ আমাদের লেখাকে, ছাপার অক্ষরগুলাকে পাঠকের হাতে সুন্দরভাবে উপস্থাপন যারা করেন, সেই শ্রদ্ধেয় প্রকাশক বা প্রকাশনা শিল্প কত বড় ভূমিকা রাখে তা আজকে আমরা জানব। এবং আজকের এই বিষয়টি এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য অনেক জানবার বিষয় আমি মনে করি। আমাদের আজকের সেমিনারের বিষয় হচ্ছে প্রকাশনা শিল্পে চট্টগ্রাম। আমাদের এই অনলাইন বাংলা বই মেলা প্রতিদিনই একটি বিষয় থাকে। এই বিষয়টি, আজকের বিষয়টি আমার কাছে এবং পাঠকের কাছে, শ্রোতাদের কাছে, উপস্থিত সকলের কাছে, লেখকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি, শিশু সাহিত্যিক ও সাংবাদিক শ্রদ্ধেয় আবুল কালাম বেলাল, এবং স্বাগত বক্তব্য রাখবেন শব্দ শিল্প প্রকাশনীর স্বত্বাধিকারী মিজানুর রহমান শামীম। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালধারা প্রকাশনীর স্বত্বাধিকারী, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শ্রদ্ধেয় জনাব শাহ আলম নিপু ভাই। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সাধারণ সম্পাদক, বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী শ্রদ্ধেয় জামাল উদ্দিন, আবির প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আফসার, প্রজ্ঞালোক প্রকাশনীর স্বত্বাধিকারী রেহেনা চৌধুরী। উনি আছেন না? হ্যাঁ, আচ্ছা, উনি যদি আসেন তাহলে আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করবে। আমরা এখন আমাদের মাঝে দুইজন উপস্থিত আছেন আলোচক, নুরুল আফসার এবং জামাল উদ্দিন। আমাদের প্রথমে আমি আমাদের অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এই যে লেখকের সাথে বই এবং পাঠকের যে সম্মিলন, যে সাঁকো তৈরি করেছে, সেই সাঁকোটি আমাদের প্রকাশনা শিল্প। তাই আমরা প্রথমেই প্রকাশনা শিল্পের জন্য একটি হাততালি দিয়ে আমরা তাদেরকে সম্মান জানাবো। আমাদের প্রথমেই স্বাগত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে শব্দ শিল্প প্রকাশনীর স্বত্বাধিকারী মিজানুর রহমান শামীম। তাকে আমি মঞ্চে আহ্বান করছি। সম্মানিত আজকে আলোচনার আজকে আমাদের সেমিনারের সভাপতি, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহ আলম নিপু এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক, বলাকা প্রকাশনীর কর্ণধার এবং বিশিষ্ট গবেষক, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জামাল উদ্দিন, মঞ্চে উপস্থিত আবির প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ আফসার এবং আজকের মূল প্রবন্ধের উপস্থাপক বন্ধুবর আবুল কালাম বেলাল, এবং যারা সামনে উপস্থিত আছেন, বিশেষ করে রাশেদ ভাই, উপস্থিত আছেন খড়িমাটির প্রকাশক মনিরুল মনির, বাসুদেব খাস্তগীর সহ সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, সন্ধ্যাকালীন শুভেচ্ছা।
আজকের বিষয় চট্টগ্রামের প্রকাশনা। আমরা জানি চট্টগ্রামের প্রকাশনা 1800 শতকের শুরুতেই চট্টগ্রামের প্রকাশনা শিল্পের শুরু। যদিও চট্টগ্রামের প্রকাশনা প্রাচীন ইতিহাস থাকলেও আমরা কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারিনি। এক সময় বাংলাদেশের একটি আলোচিত প্রকাশনা সংস্থা চট্টগ্রামে ছিল, বইঘর। যে বইঘর থেকে অনেক ভালো ভালো প্রকাশনা প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা সেই ধারাটিকে ধরতে পারিনি, ধরে রাখতে পারিনি। কিন্তু তারপরও ধুকে ধুকে চট্টগ্রামের প্রকাশনা শিল্প এগিয়ে যাচ্ছে। আমরা আগে বিচ্ছিন্নভাবে প্রকাশনা করতাম, আমাদের একটি সংগঠনও ছিল না। বেশ কয়েক বছর আগে, সম্ভবত 10 কি 12 বছর আগে, আমরা একটি সৃজনশীল প্রকাশনা সংস্থা গোড়াপত্তন করেছি এবং তার হাত ধরে আমরা বেশ কয়েকটি মেলার আয়োজন করেছি। পরবর্তীতে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে যোগ দিয়েই চট্টগ্রামে একটা ঢাকার পরে একটি বিশাল বইমেলা এবং জাঁকজমক বইমেলা আমরা গত 2 বছর ধরে করে এসছি। এর আগে বইমেলা হয়েছে, কিন্তু গত 2 বছরের মতো এত জাঁকজমক মেলা এর আগে আমরা করতে পারিনি। কিন্তু আমরা গত 2 বছরে আমরা জাঁকজমক মেলা করে পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছি। আমরা আশা করব আমাদের সভাপতি এবং সেক্রেটারি আছেন উপস্থিত, এই যে আমরা একটি গতি সৃষ্টি করেছি প্রকাশনা শিল্পে, এই গতিটা যেন তারা ধরে রাখতে পারেন এবং আরও দূর এগিয়ে নিতে পারেন। চট্টগ্রামের প্রকাশনা আসলে এখন আমি মনে করি অ্যামেচার পর্যায়ে রয়ে গেছে, প্রফেশনাল আমরা হতে পারিনি। তার কারণও আছে, পুরোপুরি প্রফেশনাল আমরা পুরো বাংলাদেশেই আসলে প্রকাশনা শিল্প ওইভাবে গড়ে উঠতে পারিনি। যদি ঢাকায় প্রফেশনালিজম হয়েছে, কিন্তু চট্টগ্রামে আমরা এদিক দিয়ে পিছিয়ে আছি। তার কারণ হলো যে আমাদের বিপণন ব্যবস্থা খুবই দুর্বল। চট্টগ্রাম থেকে বইয়ের বিপণন, ঢাকা থেকে বইয়ের বিপণন যেভাবে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে, আমরা চট্টগ্রাম থেকে সেভাবে প্রকাশনাকে ছড়িয়ে দিতে পারছি না। আমার মনে হয় যে আমাদের যে সমিতির 2 কর্মকর্তা উপস্থিত আছেন, আমাদের বিপণন কিভাবে আরও বেশি সমৃদ্ধ করা যায়, আমাদের বইগুলো কিভাবে আরও বেশি ছড়িয়ে দেওয়া যায়, সেদিকে যেন তারা নজর দেয়। আজকের যে প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল কালাম বেলাল কবি এবং শিশু সাহিত্যিক, তাকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বাগত বক্তব্যের জন্য মিজানুর রহমান শামীম ভাইকে। এবার আমাদের আজকের সেমিনারের বিষয় প্রকাশনা শিল্পে চট্টগ্রাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি, শিশু সাহিত্যিক ও সাংবাদিক শ্রদ্ধেয় আবুল কালাম বেলাল। তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ কাঞ্চনা চক্রবর্তী, আমার প্রিয় একজন প্রাবন্ধিক। অনলাইন বাংলা বইমেলা আজকের 9ম দিনের এই অনুষ্ঠানে চট্টগ্রামের প্রকাশনা শিল্প নিয়ে আজকের যে আলোচনা সভা, তার সম্মানিত সভাপতি, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক, কালধারার অনন্য ব্যক্তিত্ব মহিউদ্দিন শাহ আলম নিপু, আলোচক বলাকার স্বত্বাধিকারী এবং সৃজনশীল প্রকাশনা পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আবির প্রকাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আফসার, শব্দশিল্পের কর্ণধার মিজানুর রহমান শামীম এবং আমার সামনে যারা বিদগ্ধজন বসে আছেন, আমাকে শুনছেন দূর দূরান্তে, তাদের সবাইকে জানাই শ্রদ্ধা এবং শুভেচ্ছা। স্বাগত বক্তব্যে মিজানুর রহমান শামীম যে কথাগুলো বললেন,
মূলত আমার প্রবন্ধের সারমর্মটাই তিনি উল্লেখ করেছেন কিছুটা। আমি প্রবন্ধ পাঠেই সরাসরি চলে যাচ্ছি, আমার একটু সময় বেশি নেব, তারপরও আপনারা আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চট্টগ্রামের প্রকাশনা শিল্প সংকট ও সম্ভাবনা। পৃথিবীর আলোকিত মানুষরা বইয়ের কাছে ঋণী। বই হচ্ছে চলমান সময় ও অনাগত পাঠকের জন্য মন ও মননের প্রেম ও প্রজ্ঞার এক আলোর জ্যোৎস্নাধারা। দার্শনিক লিও টলস্টয় যখন বলেন, "There are three things in this world, these are books, books and books", তখন বইয়ের অপরিহার্যতা কতটুকু সহজেই উপলব্ধি করা যায়। মানুষের চিন্তাশক্তিকে, দর্শনকে, মত, অভিমত, জ্ঞান, বিজ্ঞান, আনন্দ, বিনোদন, রহস্য, জীবন, কথা, ইতিহাস, গৌরবগাথা ইত্যাদি বিপুল পাঠকের কাছে উপস্থাপনের জন্য যে মাধ্যমটির প্রয়োজন তাই হলো বই। আর এই বই প্রকাশ করার কাজটি সুচারুরূপে সম্পন্ন করে প্রকাশনা সংস্থা বা প্রকাশক। লেখক বই লেখেন বটে, কিন্তু প্রকাশক ছাড়া তা আলোর মুখ দেখে না। বই প্রকাশের কাজটি খুব কঠিন। প্রথমে তা থাকে লেখকের কাছে। লেখক তথ্য উপাত্তের ভিত্তিতে নিজস্ব মানস মাধুরী মিশিয়ে লেখাটি সাজান, অতঃপর পাণ্ডুলিপি তুলে দেন প্রকাশকের হাতে। প্রকাশক তা বইয়ের আকারে প্রকাশ করেন। মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার আগে হাতের লেখা অনেকগুলো কপি বই আকারে প্রকাশ পেত। মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর প্রকাশনায় আসে বৈপ্লবিক পরিবর্তন। প্রকাশনা পায় শিল্পের মর্যাদা। এখন তথ্য প্রযুক্তির যুগ। অত্যাধুনিক মুদ্রণ যন্ত্র, কম্পিউটার প্রকাশনা শিল্পকে নতুন মাত্রা দিয়েছে। এছাড়া ইবুক, ই কাগজ, সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে অহরহ প্রকাশনা যুগের দাবি পূরণ করে চলেছে। তবে মুদ্রিত প্রকাশনা এখনও অপরাপর প্রকাশনার তুলনায় অনেক বেশি সমাদৃত। বলাই বাহিল, প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত হন বিপুল সংখ্যক শ্রমিক। কালি, কাগজ, মুদ্রণ, বাঁধাই, কাটিং সব মিলিয়ে প্রকাশনা শিল্প। বাংলাদেশের প্রকাশনা শিল্পের বয়স কম করে হলেও 150 বছর। ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1860 সালে সিপাহী বিদ্রোহীর সময়। 1860 সালে হরিশ্চন্দ্র মিত্র নামের এক ভদ্রলোক ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যপত্র তার সম্পাদিত কবিতা কুসুমাবলী প্রকাশ করেন। চট্টগ্রামে প্রকাশনা শিল্পের ইতিবৃত্ত পর্যবেক্ষণও দেখা যায়, প্রকাশনা শিল্পে চট্টগ্রাম পালন করেছে গৌরবময় ও অবিস্মরণীয় ভূমিকা। যদিও কিছুকাল এই শিল্পের গৌরবময় ভূমিকায় ভাটার টান ছিল, ইদানিং সেই ঋত গৌরব ফিরে পেতে এ শিল্প আবার ঘুরে দাঁড়িয়েছে। বলা যায়, অনেক সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ এ শিল্প অতীত গৌরবে দৃষ্টি রেখেই দুর্বার গতিতে এগিয়ে চলছে। প্রকাশ করছে এতদ অঞ্চলের সাহিত্য সংস্কৃতির প্রকাশনা, গবেষণাপত্র, সৃজনশীল, মননশীল গ্রন্থ, ম্যাগাজিন ও বিভিন্ন পত্রপত্রিকা। মুদ্রণ শিল্পেও চট্টগ্রামের অগ্রণী ভূমিকা স্বীকার্য। প্রকাশনা শিল্প প্রসঙ্গে খ্যাতিমান প্রাবন্ধিক আবুল কালাম মঞ্জুর মোর্শেদ প্রকাশনা শিল্পে চট্টগ্রাম প্রবন্ধে লিখেছেন, কোড, গ্রন্থ প্রকাশনার ক্ষেত্রে চট্টগ্রামে যে একটি বিশিষ্ট অবদান বিদ্যমান, অনেকে তা বিস্মৃত হন। প্রকাশনা শিল্প সম্পর্কিত প্রশ্নে ঢাকাকে গ্রহণ করে চট্টগ্রামকে বর্জন করা হতো, অথচ গ্রন্থের গুণগত বিচার, বিশেষত মুদ্রণ পরিপাট্যের দিক থেকে এখানকার প্রকাশনা শিল্প অনেক আগেই ঢাকাকে অতিক্রম করেছিল। তিনি আরও লিখেছেন, প্রকাশনা শিল্পে চট্টগ্রাম প্রাচীন, একথা নিঃসন্দেহে উল্লেখ করা যায়। ব্লুমহার্ট ব্রিটিশ মিউজিয়াম ও ইন্ডিয়া অফিসে সংরক্ষিত বাংলা গ্রন্থের যে তালিকা দিয়েছেন, তার মধ্যে স্থানীয় প্রকাশিত কয়েকটি গ্রন্থের নাম লক্ষ্য করা যায়। চট্টগ্রাম থেকে প্রথম গ্রন্থ প্রকাশিত হয় 1881 খ্রিস্টাব্দে। গ্রন্থটির নাম পয়েটিক্যাল রিডার।
তালিকায় কোনো প্রকাশকের নাম নেই। পরবর্তীকালে 1932 খ্রিস্টাব্দে কোহিনুর লাইব্রেরি আব্দুল করিম সাহিত্য বিশারদ ও ডক্টর এনামুল হকের আরাকান রাজসভায় বাংলা সাহিত্য প্রকাশ করে গ্রন্থের প্রকাশের একটি সীমানা চিহ্নিত করেন। 1947 খ্রিস্টাব্দের পর বইঘর উন্নত মানের সাহিত্যিক গ্রন্থ প্রকাশ করে স্থানীয় প্রকাশনা শিল্পকে সমগ্র দেশের সামনে তুলে ধরেন। চট্টগ্রামের প্রকাশনা শিল্পের ক্ষেত্রে যে কটি প্রতিষ্ঠানের নাম বিশেষ উল্লেখযোগ্য সেগুলো হলো কোহিনুর লাইব্রেরি, ইসলামিয়া লাইব্রেরি, বইঘর, প্রজ্ঞা প্রকাশনী, তাজ লাইব্রেরি ও বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি। এগুলোর মধ্যে ইসলামিয়া লাইব্রেরি প্রধানত ধর্মগ্রন্থ, বইঘর প্রকাশনী, প্রজ্ঞা প্রকাশনী বিশুদ্ধ সাহিত্য গ্রন্থ, কোহিনুর লাইব্রেরি বিভিন্ন শ্রেণীর গ্রন্থ ও কোঅপারেটিভ বুক সোসাইটি শিক্ষণীয় গ্রন্থ প্রকাশ করে থাকে। বর্তমানে প্রজ্ঞা প্রকাশনী ও কোঅপারেটিভ বুক সোসাইটি প্রায় নিষ্ক্রিয় বলা চলে। একইভাবে হাত গুটিয়েছেন বইঘর। মুদ্রণ প্রতিষ্ঠান গুটেনবার্গ থেকেও বই পত্রপত্রিকা ছাপাও প্রকাশ করা হতো। উল্লেখিত প্রতিষ্ঠান থেকে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু 4টি ভাষায় গ্রন্থ প্রকাশিত হয়েছে। 1947 থেকে 1975 জানুয়ারি পর্যন্ত প্রায় 657টি গ্রন্থ প্রকাশিত হয়। এর মধ্যে প্রকাশকাল যুক্ত হয় গ্রন্থ 400, বাকিগুলো প্রকাশকালহীন। সবচেয়ে বেশি সংখ্যক গ্রন্থ প্রকাশ করেছে ইসলামিয়া লাইব্রেরি, যার গ্রন্থ সংখ্যা 202, আর বইঘর, যার গ্রন্থ সংখ্যা 125। বইঘরের প্রথম গল্প সুরাইয়া চৌধুরী সেরা গল্প প্রকাশিত হয় 1951 সালে। উক্ত দুই সংস্থা ছাড়া গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা যেসব সংস্থা রেখেছে তাদের মধ্যে কোহিনুর লাইব্রেরি, প্রজ্ঞা প্রকাশনী, সিগনেট প্রেস, যমুনা পাবলিশার্স, ইত্তেহাদ পাবলিকেশনস, তাজ লাইব্রেরি, সিগনেট লাইব্রেরি, কোঅপারেটিভ বুক সোসাইটি, নয়ালোক প্রকাশনী, দুপাতা প্রকাশনী, আলমবাগ প্রকাশনী, মোহাম্মদী লাইব্রেরি, আদিনাথ সাইকেল মার্ট, রহমান অ্যান্ড চৌধুরী লিমিটেড, জলসীমা প্রকাশনী, বাংলা সাহিত্য সমিতি, নির্বাক, কলেজ সংঘ, সাহিত্য নিকেতন, নিউজ ফ্রন্ট, কবিকৃতি, উদয় প্রকাশনী, রূপরঙ্গ প্রকাশনী, শ্রুতিয়া লাইব্রেরি, পিপলস পাবলিকেশনস, সাধারণ প্রেস, মুসলিমিয়া লাইব্রেরি, শিল্পায়নী, শাহিন বুক ক্লাব, সরলা পুস্তকালয়, সমবায় লাইব্রেরি, পূর্বদেশ প্রকাশনী, জেলা কাউন্সিল, আর্য সঙ্গীত সমিতি প্রকাশনী, পিয়ারসন্স, একান্তর এবং বিবিধ প্রকাশনী। এই চিত্র থেকে সম্যক ধারণা জন্মে চট্টগ্রামের প্রকাশনা শিল্পের গতি সঞ্চারিত হয় 50-এর দশকে। 50-এর দশকে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রতিষ্ঠিত কোহিনুর ইলেকট্রিক প্রেস থেকে মুদ্রিত এবং কোহিনুর লাইব্রেরি থেকে প্রকাশিত মহৎ জীবনী সিরিজে তাঁর লেখা বেশ কয়েকটি শিশুতোষ জীবনী গ্রন্থ প্রকাশিত হয়। তন্মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন, দেশপ্রিয় যতীন্দ্র মোহন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, শেখে চাটগাম কাজেম আলী, বারোয়াউলিয়া নেপোলিয়ন ইত্যাদি। তাছাড়া 2004 সালে কোহিনুর প্রকাশন থেকে বেরোয় অধ্যাপক চৌধুরী জহুরুল হকের আলোচিত গ্রন্থ 21-এর প্রথম কবিতা। পরবর্তী সময়ে কোঅপারেটিভ বুক সোসাইটি, সিগনেট লাইব্রেরি, দোলনা প্রকাশনী ইত্যাদি প্রকাশনা সংস্থা প্রকাশনার ক্ষেত্রে ব্রতী হয়। এ সময়ে প্রকাশনার ক্ষেত্রে সাহিত্যিক ওহিদুল আলমের আলমবাগ প্রকাশনী ও সাহিত্যিক মোহাম্মদ মাহবুল আলমের আলমিন প্রকাশনীর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে প্রকাশনার ক্ষেত্রে সৈয়দ মোহাম্মদ শফির প্রকাশনা সংস্থা বইঘর যুগান্তকারী ভূমিকা পালন করে। 1952 সালে যাত্রা শুরু করা বইঘর বেশ কিছু উল্লেখযোগ্য প্রকাশনার মধ্য দিয়ে চট্টগ্রামের প্রকাশনা শিল্পের প্রতিকৃত হিসেবে খ্যাতি অর্জন করে। এই বইঘর থেকে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের উপন্যাস সর্বনাশ চতুর্দিকে, নীলরতন মুখোপাধ্যায়ের স্মৃতিকথা, বুলবুল জীবন কথা, আবুল ফজলের রেখাচিত্র, বদরুদ্দিন উমরের পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, ওয়াহিদুল হকের গানের ভিতর দিয়ে,
কবিতা গ্রন্থ শামসুর রহমানের রুদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, সাইদ আতিকুল্লাহর সরল চালের খেলা, সৈয়দ শামসুল হকের বেজান শহরের কোরাস, বেলাল চৌধুরীর জল বিষুবের পূর্ণিমা, জিল্লুর রহমান সিদ্দিকীর চাঁদ ডুবে গেলে, হাসান হাফিজুর রহমানের প্রকাশিত কবিতা, আবুল মোমেনের চড়াই উতরাই, ওহিদুল আলমের ইতিহাস গ্রন্থ, চট্টগ্রামের ইতিহাস, কবির চৌধুরীর অনুবাদ গ্রন্থ, কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, এখলাস উদ্দিন আহমেদের ছোটদের বই, ছড়ায় ছড়ায় ছন্দ, এক যে ছিল নেংটি, মাঠপাড়ের গল্প, প্রতিরোধের ছড়া, শামসুর রহমানের স্মৃতির শহর, দ্বিজেন শর্মার জীবনের শেষ নেই, লীলা মজুমদারের এক বছরের গল্প, সৈয়দ শামসুল হকের সীমান্তের সিংহাসন, মুনতাসির মামুনের ঢাকার কথা ইত্যাদি চট্টগ্রামের প্রকাশনা শিল্পে নতুন দিগন্তের সূচনা করে। বাংলা সাহিত্যের বরেণ্য লেখকদের গুরুত্বপূর্ণ বই প্রকাশ করে জাতীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখে এই প্রকাশনা সংস্থা। বইয়ের গুণগত মান ও প্রকাশনা মান এত উন্নত ছিল যে তার সুনাম ছড়িয়ে পড়ে উভয় বাংলায়। বইঘর চট্টগ্রামের প্রকাশনা সংস্থা হলেও এটি চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয়ভাবে কাজ করার জন্য উদ্যোগী ছিল। ফলে চট্টগ্রামে অবস্থানরত লেখকদের বই কয়েকজন ছাড়া এই প্রকাশনা সংস্থা থেকে তেমন বের হয়নি। গত শতকের 70 দশকে বেশ কিছু উন্নত মানের প্রকাশনার সঙ্গে আমরা পরিচিত হয়েছি। তন্মধ্যে শিশির দত্তের সম্পাদক প্রকাশনী ও মিনার মনসুরের এফিটাপ প্রকাশনীর প্রকাশনা উল্লেখযোগ্য। যোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান বলেছেন, মিডিয়াম ইজ দ্য মেসেজ, অর্থাৎ মাধ্যমী বার্তা। যোগাযোগের উপায় হিসেবে প্রিন্ট মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া চালু হওয়ার আগ পর্যন্ত সর্বোৎকৃষ্ট। শিল্প সাহিত্যের নানা শাখা যেমন কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, তার বার্তা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করে প্রিন্ট মিডিয়া। বই তার একটি অংশ। সাম্প্রতিক সময়ে তাই আমরা দেখতে পাই অনেক উদ্যমী মানুষকে যারা চট্টগ্রামের প্রকাশনা শিল্পে কিছু ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আগমন করেছেন। এদের কেউ লেখক, কেউ সংগঠক, কেউ গবেষক। এরা শিল্প মানুষ সম্পন্ন মানুষ। এদের পরিচালনায় চট্টগ্রামে গড়ে উঠেছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকাশনা সংস্থা। তন্মধ্যে মনন, শৈলী, বলাকা, কালধারা, শব্দশিল্প, আবির, শব্দ চাষ, পূর্বা, আমাদের পাঠশালা, কথন, খড়িমাটি, অক্ষরবৃত্ত, বাতিঘর, দাঁড়িকমা উল্লেখযোগ্য। অ্যাডন একসময় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করলেও এর বিস্তৃতি ঘটেছে উভয় বাংলায়। এছাড়া শিশু সাহিত্য বিতান, দি আর্ট কমিউনিকেশন, আদিত্য প্রকাশন, মাসলিং, প্রজ্ঞালোক প্রকাশনী, মৈত্রী প্রকাশন, ক্যাঙ্গারু প্রকাশন, সাফাজ স্টুডিও, সুলেখা প্রকাশনী, চট্টগ্রাম লেখক সংঘ, তরুমন প্রকাশনী, মাধুকরী প্রকাশন, রাহাত সিরাজ প্রকাশন, অতি সম্প্রতি রাদিয়া ও শালিক প্রকাশন থেকে বেশ কয়েকটি বই বেরিয়েছে, যা চট্টগ্রামের প্রকাশনা শিল্পকে উত্তরোত্তর সমৃদ্ধ করে চলেছে। বোধের তাড়নায় ও বুদ্ধির প্ররোচনায় সাহিত্যিকরা কলম ধরেন, কিন্তু সব সাহিত্যকর্ম আলোর মুখ দেখে না। তার দুটো প্রধান কারণ, একটি লেখকের সংকোচ বা আড়ষ্টতা, অন্যটি প্রকাশের সুযোগের অভাব। চট্টগ্রামের বর্তমান প্রকাশকরা লেখকের সংকোচের জায়গায় আত্মবিশ্বাসের সঞ্চার করেন এবং গ্রন্থ প্রকাশের সুযোগ করে দেন। এদের কল্যাণে চট্টগ্রামে প্রায় সব লেখক গ্রন্থিত হয়েছেন। তারপরও এ শিল্পে বেশ কিছু সংকট প্রকাশনার অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করে চলেছে, যার প্রেক্ষিতে বাধাগ্রস্ত হয়ে পড়ছে মানুষের অনাবিল চর্চা। প্রকাশনা শিল্পকে দাঁড় করাতে আনুষাঙ্গিক কিছু উপাদানের অপরিহার্যতা রয়েছে সমর্থনের প্রয়োজন। যেমন আধুনিক মুদ্রণ যন্ত্র, কাগজ, অঙ্কন শিল্পী, ডিজাইনার এবং সেলাই ও বাঁধাই। মুদ্রণ যন্ত্রের
চাহিদা আর কাগজের মোটামুটি সংস্থান হলেও অন্যান্য ক্ষেত্রে রয়েছে প্রচুর ঘাটতি। আরও পরিতাপের বিষয় যে চট্টগ্রামে সৃজনশীল প্রকাশনা সংস্থা যত বৃদ্ধি পাচ্ছে তত সংকুচিত হচ্ছে চট্টগ্রামের বইয়ের বাজার। একসময়ের ঐতিহ্যবাহী বইঘরের অস্তিত্ব নেই এখন। বিপণী ভিতরে তার একটা শোরুম ছিল, কয়েক বছর আগে সেটিও বন্ধ হয়ে গেছে। অতি সম্প্রতি বন্ধ হয়ে গেছে কথাকলি, গ্রন্থনিলয় সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম শহরে অনেকগুলো সৃজনশীল বই বিপণী ছিল, ক্রমশ বন্ধ হতে হতে এর সংখ্যা এখন নামমাত্র সংখ্যা এসে দাঁড়িয়েছে। কারেন্ট বুক সেন্টার, বাতিঘর, নন্দন এ কয়েকটি ছাড়া উল্লেখ করার মতো বই বিপণী প্রতিষ্ঠান আর নেই। আসার কথা হচ্ছে বাতিঘর চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের সুপরিসর জায়গায় তাদের কর্মকাণ্ড বিস্তৃত করেছে। এটি এখন দেশের সর্ববৃহৎ বই বিপণী কেন্দ্র। তবে বাতিঘর চট্টগ্রামে বইয়ের দোকান হলেও সেখানে দেশ বিদেশের বইয়ের তুলনায় চট্টগ্রামের প্রকাশনা কম দেখা যায়। বাজারে বরেণ্য খ্যাতিমান বিদেশি লেখকদের পাইরেসি বুক প্রকাশনা শিল্পের জন্য অনেকটা হুমকি স্বরূপ। বিপণনের ভালো ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের প্রকাশনা শিল্পের বিকাশ ঘটছে না। চট্টগ্রামে বিচ্ছিন্নভাবে আয়োজিত বইমেলায় চট্টগ্রামের প্রকাশকদের বড় ভরসা বা অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। ঢাকার প্রকাশকরা ভাগ্যবান, তারা বছরে দুটো বইমেলা পাচ্ছেন, একটি বাংলা একাডেমি আয়োজিত 21 বইমেলা, অন্যটি জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলা। তাছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়, গণগ্রন্থাগার অধিদপ্তর, জাতীয় গ্রন্থকেন্দ্র, মসজিদ ভিত্তিক, স্কুল ভিত্তিক পাঠাগার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রতি বছর প্রকাশকদের কাছ থেকে সরাসরি কোটি কোটি টাকার বই কেনে। ঢাকার প্রকাশকরা সেই সুযোগও ভোগ করতে সক্ষম হন, কিন্তু চট্টগ্রামের প্রকাশকরা ঢাকায় গিয়ে সেই প্রতিযোগিতার দৌড়ে অংশ নিতে পারেন না, অংশ নিলেও সফল কাম হন না। এই বৈষম্য নিরসন হওয়া জরুরি। এই অবস্থায় চট্টগ্রামের প্রকাশনা শিল্পের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে পারে, এটা আমার ব্যক্তিগত মত, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ চট্টগ্রামের বড় বড় প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল ও কলেজগুলোর জন্য প্রতি বছর হাজার হাজার বই ক্রয় করা হয়। যদি অন্তত তার অর্ধেক চট্টগ্রাম থেকে প্রকাশিত বই থেকে ক্রয় করা হয়, তাহলে চট্টগ্রামের প্রকাশনা শিল্পের সংকট অনেকটা লাঘব হতো। জেলা প্রশাসনও নিতে পারে অনুরূপ ব্যবস্থা। এছাড়া গুণগত ও মানসম্পন্ন প্রকাশনাকে উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থাও করা যেতে পারে। প্রতি বছর যেসব বই প্রকাশিত হবে তার মধ্য থেকে শাখাওয়ারি শ্রেষ্ঠ বই নির্বাচন করে পুরস্কার দেওয়া যেতে পারে। এক্ষেত্রে চট্টগ্রাম সমিতি ঢাকাও এগিয়ে আসতে পারে। এখন চলছে করোনার দুর্যোগ, অপরাপর শিল্পের মতো প্রকাশনা শিল্পেও প্রচুর ক্ষতি হয়েছে। লকডাউন অবস্থায় লেখক সাহিত্য চর্চার সুযোগ পেলেও প্রকাশকরা বই প্রকাশের বা অন্যান্য প্রকাশনার সুযোগ তা পায়নি। আর্থিক সংকটে হাবুডুবু খেয়ে নাকাল অবস্থায় অনেক প্রকাশনা সংস্থা। কেননা আমাদের অনেকগুলো মেলা যেগুলো প্রকাশনাকে সাহস যোগাতো, উৎসাহিত করত, তা ছিল বন্ধ, বিশেষ করে বই মেলা। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি প্রণোদনাও দাবি রাখে। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম একাডেমিও জেলা প্রশাসন সহ যেসব প্রতিষ্ঠান বা সংগঠন বইমেলার আয়োজন করে থাকে তা বিচ্ছিন্নভাবে না করে একীভূত করে বড় পরিসরে মাসব্যাপী বইমেলার আয়োজন করা গেলে প্রকাশনা শিল্পের প্রসারে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর জিমনেশিয়াম মাঠে সফল বইমেলার আয়োজন করে প্রশংসনীয় কাজ করেছে। এটি অব্যাহত রাখা গেলে প্রকাশনা শিল্পের অগ্রযাত্রায় কিছুটা হলেও সহায়ক হবে। চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের সংগঠন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদ বই প্রকাশের পাশাপাশি প্রচার, প্রসার, প্রদর্শন, বিপণনে উদ্যোগী হয়েছে। 2009 ও 2011 সালে চট্টগ্রামের লেখক, পাঠক ও প্রকাশকদের সম্পৃক্ত করে চট্টগ্রাম মুসলিম হল প্রাঙ্গণে আয়োজন করে কালধারার কর্ণধার
মহিউদ্দিন শাহ আলম নিপুর নেতৃত্বে চট্টগ্রাম সৃজনশীল বইমেলা। বইমেলায় গুণীজনদের প্রদান করে আসছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পদক। বইমেলার আয়োজনের মাধ্যমে শৈলী, চট্টগ্রাম একাডেমি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ আরও অনেক সংগঠন সংস্থা প্রকাশন সংস্থাগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। বিচ্ছিন্নভাবে নয়, একে আরও সুসংগঠিত করে সুন্দর ও কার্যকর রূপে করার পক্ষেও মত দেন অনেকে। তাতে নতুন নতুন লেখক প্রকাশক এই শিল্পে বিনিয়োগে উদ্যোগী হবে বলে আমি মনে করি। প্রকাশনা শিল্পের উত্তরণ ঘটবে, আন্তর্জাতিক মানের প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে। প্রকাশকরা বই প্রকাশ করলে লেখকরাও বেশি বেশি করে লিখবেন। মোদ্দা কথা, প্রকাশনা শিল্প একটি চ্যালেঞ্জিং শিল্প উদ্যোগ। এই শিল্পকে তথা চট্টগ্রামের প্রকাশনা শিল্পকে টিকিয়ে রাখতে হলে গুণগত ও মানসম্পন্ন পাণ্ডুলিপি লেখকের কাছ থেকে সংগ্রহ করতে হবে। সেটি সম্পাদনার জন্য প্রকাশনা প্রতিষ্ঠানের একটি দক্ষ সম্পাদনা পরিষদ থাকতে হবে। প্রকাশনা সংশ্লিষ্ট অঙ্কন শিল্পী, আধুনিক মুদ্রণ যন্ত্র, কাগজ কালি, লেমিনেটিং, বাঁধাই ইত্যাদির সুযোগ সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রকাশিত বই প্রচার প্রসার সহ বিপণনের যুগোপযোগী ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সরকারিভাবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা কিংবা দুর্যোগকালীন প্রণোদনা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনগুলোতে পাঠাগার স্থাপনের মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তুলে বইয়ের বাজারজাতের ব্যবস্থা নিতে হবে। প্রধানত জাতীয় পর্যায়ে বিপণনের নেটওয়ার্ক তৈরি করা গেলে প্রকাশনা শিল্পের সংকট অনেকটাই কাটিয়ে উঠতে পারবে বলে আমাদের ধারণা। সবার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় পারে প্রকাশনা শিল্পের উত্তরণ অব্যাহত রাখে। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। শ্রদ্ধেয় বেলাল ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পড়লে বই আলোকিত হয়ে, না পড়লে বই অন্ধকারে রই। আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন প্রকাশনা সংস্থা। তাই প্রকাশনা সংস্থা সব সময় আমাদের পাশে আছে, থাকবে এবং আমাদের সকলেরই পরম বন্ধু। এবারে বক্তব্য রাখবেন আবির প্রকাশনা সংস্থা স্বত্বাধিকারী শ্রদ্ধেয় মোহাম্মদ নুরুল আফসার। তাকে মঞ্চে আহ্বান করছি। বাংলা অনলাইন বইমেলার আজকের চট্টগ্রামের প্রকাশনা শিল্পের নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই সবার সম্মানিত সভাপতি, উপস্থিত চট্টগ্রামের বিশিষ্ট প্রকাশক, চট্টগ্রামের সকল লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। সাংবাদিক, শিশু সাহিত্যিক আবুল কালাম বেলাল এতক্ষণ যে মূল্যবান প্রবন্ধটি পাঠ করলেন, এখানেই চট্টগ্রামের প্রকাশনা শিল্পের মূল কথাগুলো এসে গেছে। এখানে নতুন করে কিছু আর বলার আছে বলে আমি মনে করি না। আবুল কালাম বেলাল আমার মনে হয় খুব পরিশ্রম করেছে। সে 200 বছর প্রায় আগে থেকে উনি একটা ধারাবাহিক টেনে এনেছেন, চমৎকার করে একটা ধারাবাহিকভাবে বর্ণনা দিয়েছেন এবং সেই আজ পর্যন্ত যে অবস্থা সবগুলোর একটি বর্ণনা দিয়েছেন। এখানে নতুন করে কিছু বলার নেই। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে যদি প্রশাসনের শীর্ষ কোনো ব্যক্তি উপস্থিত থাকতে সিটি কর্পোরেশনের মেয়র বা জেলা প্রশাসনে কেউ থাকতো, তাহলে আমাদের মনের আকৃতিগুলো, যে প্রকাশনা শিল্পের যে বক্তব্যগুলো তাদের কানে পৌঁছানো যেত। আমরা শুনতেছি, আমরা জানতেছি, কিন্তু আমাদের এই আকুতিগুলো কোথাও যাচ্ছে না। আশা করি আবুল কালাম বেলালের এই প্রবন্ধটা যদি কোনো পত্রিকায় ছাপানো যায়, আমার কিছুটা হলেও শীর্ষ পর্যায়ে যারা আছে নীতি নির্ধারক তাদের কাছে পৌঁছবে যে চট্টগ্রামের প্রকাশনা শিল্প নিয়ে এই কথাগুলো, আকুতিগুলো। ধন্যবাদ আবুল কালাম বেলালকে তার পরিশ্রমলব্ধ এই প্রবন্ধ পাঠের জন্য। এখানে শুধু আমি
দুই একটা নতুন কথা যোগ করব। সেটা হচ্ছে যে বেলাল ভাই বলেছে, এটা অনেকেই জানেন যে প্রকাশনা শিল্পে এক সময় প্রায় দেশভাগের আগে বা পরে শীর্ষে ছিল ওই বাংলায় কলকাতা, এই বাংলায় চট্টগ্রাম, ঢাকার কোনো নামগন্ধও ছিল না আমার জানা মতে। চট্টগ্রামের বইঘর, ওইদিকে কলকাতা, দুই বন্দরের যে অসাধারণ প্রকাশনা, সেটা কিন্তু ঢাকার প্রকাশনাগুলো স্বীকার করে না। স্বাধীনতার পরে এসে চট্টগ্রামের প্রকাশনাটা স্তীমিত হয়ে যায় বিকেন্দ্রীকরণের কারণে। সব কিছু ঢাকা কেন্দ্রিক হওয়াতে আমরা চট্টগ্রামের যারা প্রকাশনা ছিল বইঘর, ওরা পারে নাই, যেহেতু বাংলাদেশের সব সুযোগ সুবিধা সব কিছু নীতিদার ঢাকা থেকে হয়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে প্রকাশনা শিল্পী বর্তমান যারা আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করি, আমাদের অনেক সমস্যা আছে। যে এখানে প্রথমেই বই প্রকাশ করতে গেলে যেগুলো প্রয়োজন হয়, একজন প্রস্তুত শিল্পী এই শহরে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা একটা বড় সংকট আমাদের জন্য। আমাদের যে কজন শিল্পী ছিল তারা সবাই ঢাকা গেছে, চলে গেছে নানা কারণে। এখানে নতুন কোনো প্রস্তুত শিল্পী পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় এখানে অনেক সময় ভালো পাণ্ডুলিপিও পাওয়া যায় না, এটাও একটা বড় সমস্যা। তারপরেও আমরা অনেক সীমাবদ্ধতার মাঝেও এখানে চট্টগ্রাম থেকে যে প্রকাশনাগুলো হচ্ছে, ঢাকায় যারা প্রকাশনা করে বা ঢাকার যারা শিল্পবোদ্ধা বা সাহিত্যবোদ্ধা, তারা অবাক হয়ে যায় যে চট্টগ্রাম থেকে এত সমৃদ্ধ প্রকাশনা হয়, কিভাবে সম্ভব, এটা ওরা আশ্চর্য হয়ে যায়। কিন্তু চট্টগ্রামে যারা আমরা প্রকাশনা শিল্পের সাথে জড়িত, তারা ব্যবসার সাথে পরিবর্তে যে এখানে আমরা যে একটা ভালোবাসা, আমরা সবাই কম বেশি শিল্প সাহিত্যের প্রতি যে একটি ভালোবাসা, সেই ভালোবাসার ঠাদেই আমরা এখানে প্রকাশনা শিল্পের সাথে জড়িত আছি। ব্যবসায়িকভাবে এখানে কেউ সফল নয়, এটা আমি নিশ্চিতভাবে জানি, বলতে পারি। এটা এই পেশার প্রতি শুধু ভালোবাসার টানে, টাকা কামানোর জন্য কেউ এখানে আছে বলে আমি মনে করি না। তো যা হোক, আমাদের যে অনেক সীমাবদ্ধতা, যে আমাদের মার্কেটিং সমস্যার কথা বলেছে, আপনারা জানেন এই বিষয়ে আমি একটা কথা বলি। ঢাকার যারা প্রকাশক আছে, তাদের বইগুলো সরকারের বিভিন্ন সংস্থা কিনে নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার বই কিনে নেয়, কিন্তু চট্টগ্রামের প্রকাশকরা সেই সুযোগ পান না। এটা একটা দুর্ভাগ্য। আরেকটা কথা আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসন উদ্যোগে বই মেলা হয়। ওখানে জেলা প্রশাসকরা বাজেট দেয়, জেলা প্রশাসন তত্ত্বাবধানে বই প্রতি বছর বই মেলা হয়। কিন্তু চট্টগ্রামের মতো একটা বৃহত্তর একটা বিভাগীয় শহরে চট্টগ্রামের এই জেলা প্রশাসক এই উদ্যোগটা নেয় না। তাদেরও তো বাজেট, অন্য জেলায় থাকলে তাদেরও একটা বাজেট থাকার কথা, এই বাজেটটা কোথায় যায়, এটা আমার একটা প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সিটি কর্পোরেশন, আপনারা জানেন সিটি কর্পোরেশনের অনেকগুলো স্কুল কলেজ আছে, তারা একসময় প্রচুর বই কিনতো এই পুরস্কার দেওয়ার জন্য। এখন সেই বইগুলো ওরা কিনা বন্ধ করে দিয়েছে, তাদের খুবই লিমিটের মধ্যে এসে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে সিটি কর্পোরেশন লাইব্রেরির জন্য প্রতি বছর কয়েক লক্ষ টাকার বই কেনার একটা বাজেট আছে। তারা বই কিনে গিয়ে, আমি জানি যে ঢাকার নীলক্ষেতে ফুটপাত থেকে বস্তা মেরে বই কিনে এনে এখানে লক্ষ লক্ষ টাকার বিল তোলে। অথচ এই সিটি কর্পোরেশনের এই বাজেটগুলো যে চট্টগ্রামের প্রকাশনা শিল্প থেকে, চট্টগ্রাম থেকে প্রকাশিত বইগুলো বই কিনে, চট্টগ্রামের প্রকাশকদের আজকের এই দুর্বস্থা হওয়ার কথা ছিল না, চট্টগ্রামের লেখকদের এই সমস্যা হওয়ার কথা না। আমার মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা সম্মিলিতভাবে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ যদি আমরা করতে পারি, আশা করি এই ব্যাপারগুলো তাদের বোঝাতে পারবো, বোঝানো উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ যে অনলাইন বাংলা বইমেলা, যে বাংলাদেশে একটা নতুন কনসেপ্ট এই চট্টগ্রাম একাডেমি শুরু করেছে, এটা অবশ্যই একটা ইতিহাসের পাতায় মাইলস্টোন হয়ে থাকবে। এবং যে চট্টগ্রামের প্রকাশনা শিল্প নিয়ে যে আলাদা একটা করার জন্য আমি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে আজকে এখানে কিছু বলার জন্য সবাইকে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মোহাম্মদ নুরুল আফসারকে। আমরা যখন একটি বই কিনি তখন আমরা আনন্দকে কিনি। এই আনন্দ আমাদের মনের আনন্দ, এই আনন্দ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আনন্দ। শুধুমাত্র মনটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, মনের খোরাক যদি আমরা দিতে পারি, আর সেই খোরাক যদি হয় বই, সেই আনন্দ ছড়িয়ে পড়ে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তাই আমাদের প্রকাশকরা সেই আনন্দের সবচেয়ে বড় ভাগীদার বা অংশীদার। তাদেরকে সবার আগে আমরা শ্রদ্ধা জানাবো, তাদের কথা আমরা ভাববো। আজকের এই সেমিনারটি তাই অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এবারের আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের গবেষক ও বলাকা প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী শ্রদ্ধেয় জামাল উদ্দিন দাদাকে আমি এইবার মঞ্চে আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। চট্টগ্রাম একাডেমি আয়োজিত অনলাইন বাংলা বইমেলা আজকের প্রকাশনা শিল্প নিয়ে আমাদের এই আয়োজন। আমি প্রথমেই এই করোনাকালীন, যেখানে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই শিল্প সাহিত্য সাধারণ জীবনযাত্রা আমাদের স্তব্ধ হয়ে গেছে, সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রকাশনা শিল্প। এমনই মুহূর্তে চট্টগ্রাম একাডেমি কর্তৃক আয়োজিত এই অনলাইন বইমেলা আমাদেরকে নতুনভাবে আশার আলো প্রস্ফুটিত হচ্ছে। আর এই বইমেলার পিছনের যেই মানুষটি, আমাদের এই অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রথমে বলবো আমাদের একজন অন্যতম প্রকাশক আমাদের রাশেদ ভাই। আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশকদের পক্ষ থেকে রাশেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে চট্টগ্রাম একাডেমির সকল সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে আমাকে কালকেই রাত্রে রাশেদ ভাই ফোন করেছিলেন, জামাল ভাই আপনাকে শুভেচ্ছা বক্তব্য রাখতে হবে। আমি জানতাম না আমাকে আলোচক হিসেবেই এখানে কিছু বলতে হবে। ধন্যবাদ রাশেদ ভাইকে। আজকের যে প্রবন্ধ পাঠ করলেন বেলাল ভাই, অত্যন্ত মূল্যবান এই প্রবন্ধটি। অনেক তথ্য উঠে এসেছে চট্টগ্রামের প্রকাশনা শিল্পের অতীত, বর্তমান, ভবিষ্যতের পথও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এই প্রবন্ধের মাধ্যমে। প্রকাশনা এমন একটি শিল্প, এটা কোনো মুদির দোকান নয়। আপনি 5 লাখ টাকা ক্যাপিটাল যদি একটা মুদির দোকান দেন, প্রতিদিন আপনি কম করে হলেও 15-20 হাজার টাকা লাভের টাকা হাতে নিয়ে বাসায় ফিরতে পারবেন। প্রকাশনা এমন একটি শিল্প, আপনাকে প্রতি মুহূর্তেই এমন একটা তটস্থ অবস্থায় আমাদের থাকতে হয়। আমরা যে টাকাটা ইনভেস্ট করি, ওই টাকাটা কত দিনে, কত মাসে, কত বছরে ফিরে আসবে। গেল মার্চ থেকে আমাদের এমনই দুরবস্থা, সমগ্র বাংলাদেশের দুরবস্থার কথাই বলি আমি, বাংলা বাজারের কথাই বলি, ঢাকার বাংলা বাজারের কথাই বলি।
মার্চ এপ্রিল মে মাসে ঢাকার বাংলা বাজার থেকে প্রায় 250 প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি তখন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানে পরপর 3 বারেই আমার ঢাকা যাওয়া হয়েছে। বাংলা বাজারের শ্রমিকদের, বই শ্রমিকদের কান্না নিজের চোখেই দেখেছি। কারো বেতন দেওয়া সম্ভব হচ্ছিল না কোনো প্রকাশকের। এমনই অবস্থা সারা বাংলাদেশে। মার্চের আগে আমি আমার বলাকা প্রকাশনের কথাই বলছি, দৈনিক কম করে হলেও 10-15 হাজার টাকার বই আমরা অফিসে বসে সেল করতাম। মার্চ থেকে 10 টাকার বইয়ে সেল হয়নি। তাহলে আপনার কর্মচারী, আপনার প্রেস, এইসব কিভাবে টিকবে? তাদেরকে কিভাবে আমরা সামাল দেব? শুধু আমার ক্ষেত্রে নয়, আমাদের প্রকাশক যারা আছেন, যদি আমরা হাসি মুখে কথা বলি, কিন্তু এটা অন্তরে হাসি নয়। আজকে প্রকাশনা শিল্পের যে দুরবস্থা, এই দুরবস্থা আমাদেরকে করোনার কারণেই ভোগ করতে হচ্ছে। আরও কয় বছর ভোগ করতে হবে জানি না। আমরা সবাই জানি চট্টগ্রামে প্রকাশনা শিল্পের বেলাল ভাইয়ের প্রবন্ধেও উল্লেখ আছে। বেলাল ভাই সম্ভবত ঢাকার কি একটু প্রকাশের কথা বললেন, ওটা আমার জানা ছিল না। তবে আমি যতটুকু জানি, কলিকাতার পরেই চট্টগ্রামের প্রকাশনা শিল্প, সে ব্রিটিশ শাসনামল থেকে। আর একটু পিছনে যাই, পর্তুগিজ ভাষা থেকে চট্টগ্রামের ভাষায় একটা ব্যাকরণ রচনা হয়েছিল 1623 কি 24 সালে, দিয়াং পাহাড়ের পর্তুগিজ কিল্লা থেকে। এটাই সম্ভবত ব্রিটিশ ভারতের প্রথম বই। তবে এই বইটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, প্রিন্ট হয়েছে, তার কোনো উল্লেখ নেই। এটার প্রকাশনা শিল্পের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে আপনার দিয়াং পাহাড়ের পর্তুগিজ কিল্লা। আমি ইতিমধ্যে অনেক কিছু ওটা আমার স্মরণ নেই, আমি ভুলেই গেছি। তবে সম্ভবত ব্রিটিশ ভারতে এই বইটাই সম্ভবত প্রথম। পর্তুগিজরা চেয়েছিল তারা চট্টগ্রাম দখল করেছে, পরবর্তীতে সারা ভারতবর্ষ দখল করবে, তারা এখানে নেতৃত্ব দেবে। কিন্তু তাদের দুর্ভাগ্য, ব্রিটিশেরাই 1757 সালে সিরাজউদ্দৌলাকেই হত্যা করে ক্ষমতা দখল করেছে বলেই পর্তুগিজরা হেরে গেছে। যদি পর্তুগিজরা হেরে না যেত, তাহলে চট্টগ্রাম হতো বাংলা ভাষাভাষীদের, চট্টগ্রামী ভাষাই হতো বাংলা ভাষাভাষীদের অন্যতম ভাষা। কলিকাতার মানুষও তখন চট্টগ্রামের ভাষায় সাহিত্য করতে বাধ্য হতো। এটা ঐতিহাসিক একটা যুক্তি আমাদের আছে। তবে আমি ওদিকে যাচ্ছি না, আমরা খুব সহজেই চলে আসি চট্টগ্রামের। আমরা বইমেলার যে আয়োজন, দীর্ঘ সময় ধরে একাধিক বইমেলা হতো। 2 বছর ধরে আমি এটার জন্য আমাদের সাবেক মেয়র আজম নাসিরকে ধন্যবাদ দিতে চাই। তিনি আমাদের কথা শুনেছেন। চট্টগ্রামে একটি বইমেলা হবে, তিনি সেই দায়িত্ব নিয়েছিলেন বলেই একক একটি বইমেলা হয়েছে জিমনেশিয়াম চত্বরে। আমাদের এই বইমেলাটা এমনই একটা বইমেলা হয়েছে, সমগ্র বাংলাদেশে বাংলা একাডেমির পরে দ্বিতীয় বৃহত্তর বইমেলা। ওই বইমেলার পর থেকেই চট্টগ্রামের প্রকাশনা প্রতিষ্ঠান, বেশ কিছু নতুন প্রকাশনা প্রতিষ্ঠান আমাদের উঠে এসেছে। প্রচুর লেখক বই করার জন্য প্রতি বছর বইমেলা উপলক্ষে বই করার জন্য নিজেরাও প্রস্তুতি নিয়েছে। 2 বছরের ইতিহাস আমরা এমনই দেখেছি।
তবে আমাদের দুর্ভাগ্য হলো করোনা। যদি করোনা না থাকতো, আমাদের এই বইমেলা অব্যাহত থাকতো, তাহলে চট্টগ্রামের প্রকাশনা শিল্প, চট্টগ্রামের সাহিত্য ঢাকা থেকেও আরও অগ্রগামী, আরও সামনে এগিয়ে যেতে বলে আমার বিশ্বাস। আমাদের সরকারিভাবে আমরা যে সহযোগিতা পাচ্ছি না, আমরা নিজেদের ঘরের বিষয়টা একটু বলি। ব্রিটিশ আমলে জেলা পরিষদ নামের একটি প্রতিষ্ঠান এখনও আছে। ওই প্রতিষ্ঠানে থেকেই বিশাল একটা বাজেট থাকতো বই প্রকাশ, বই কেনা। এখন জেলা পরিষদের অধীনে প্রত্যেকটি উপজেলায় লাইব্রেরি আছে। ওই লাইব্রেরিগুলোতে বই সাপ্লাই করা হতো, প্রকাশকদের কাছে বই কেনা হতো। আমরা যে বই ঘরের কথা বলি, বই ঘরের প্রতিটি বই কিনেছে জেলা পরিষদ। 1-2 কপি নয়, 400-500 কপি করে বিক্রি হয়েছে। এখন কোনো লেখক বই করতে পারছে না, অর্থভাবে জেলা পরিষদ সে দায়িত্ব নিয়েছে। দুর্ভাগ্য হলো আজ প্রায় 2 যুগ ধরে সেই জেলা পরিষদে যারা দায়িত্বে ছিলেন, এখনও যারা আছেন, তারা জানেনও না জেলা পরিষদের বড় অঙ্কের একটি অর্থ শিল্প সাহিত্যের জন্য বরাদ্দ আছে। ওই টাকা তারা রাস্তাঘাট উন্নয়নের নামে খরচ ব্যয় করা হচ্ছে, কিন্তু বইয়ের ক্রয় করার জন্য কিংবা কোনো লেখকের বই করে দেওয়ার জন্য তাদের কোনো উদ্যোগ নেই। অথচ জেলা পরিষদের যিনি চেয়ারম্যান, তিনি চট্টগ্রামেরই সন্তান। অনেকবার ওনার সাথে কথা বলেছি, উনি নিজেই জানেন না। ও জামাল ভাই, আপনি এগুলো কি বলেন, আমরা তো কখনো শুনিনি। আমি ওনাকে ইতিহাসগুলো দেখালাম, উনি নিজেই অবাক হয়ে যায়। তো এখন তো পরিবেশ পরিস্থিতি সব চেঞ্জ হয়ে গেছে, আমি কিভাবে এটা আবার নতুনভাবে করব। আমরা বারবারই জেলা প্রশাসনকে দায়ী করি। জেলা প্রশাসক যিনি আসেন, তিনি তো চট্টগ্রামের লোক নন, তিনি বাহিরের লোক। আমাদেরকে যদি সাহিত্য সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট হন এমন এই ব্যক্তি, আমাদের খবর কিছুটা রাখেন, না হয়তো আমাদের খবর উনি রাখেন না। ওনার কাছে বিশাল একটা বরাদ্দ আছে, ওই বরাদ্দের টাকা দিয়ে তাও অন্য হাতে ব্যয় হয়, বই কেনা হয় না। অথচ চট্টগ্রামে উচ্চ বিদ্যালয় কলেজগুলোতে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে বই সরবরাহ করা হতো, অথবা স্কুল কলেজগুলোতে যদি নির্দেশ দেওয়া হতো প্রকাশকদের কাছ থেকে বই কেনা হবে, তাহলে চট্টগ্রামের প্রকাশনা শিল্পের এই দুরবস্থা হতো না। ঢাকার নীলক্ষেত থেকেই ওরা, এই যে আফসার ভাই বলেছেন, বস্তা ভরে বই কিনে আনে। এই জন্য বহু প্রতিবাদ করেছি। এমনকি সেই নীলক্ষেতের বই, পাইরোটের বই চট্টগ্রামের আন্দরকিল্লা জামা মসজিদের মার্কেট থেকেও প্রচুর বই প্রিন্ট হচ্ছে। আমি নিজেই দেখেছি, পুলিশের সাথে গিয়েছি। তসলিমা নাসরিনের 2টি বই পাইরেটেড হয়েছে আন্দরকিল্লার একটি বইয়ের দোকান থেকে। ওই বইয়ের দোকানি একজন জামাতের নেতা। তাকে জিজ্ঞেস করেছিল পুলিশ, আপনি জামাতের লোক, আপনার তসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, তাকে দেশ ছাড়া করেছেন, তার বই কেন প্রিন্ট করতে যাচ্ছেন? উনি হেসেই বললেন, ওটা তো মেয়ে ব্যবসা। এই হলো আমাদের প্রিন্টিং জগতের দুরবস্থা। আমাদের রাজনীতি কতটুকু আমরা নিচে নামতে পারি, এই ধরনের উদাহরণ। আমি আশাহত মানুষ নই। দুবারের বইমেলা যে কষ্ট করেছি, আপনাদের সামনে যে বিশাল 2 বছরের বইমেলা
আয়োজন করতে পেরেছি। তন্মধ্যে আমিও একজন ছিলাম, অতি কষ্ট করেছি, মূল্যবান সময় ব্যয় করেছি। আগামীতে আমরা আবারও এই বইমেলা করে যাব, তার প্রস্তুতি আমাদের থাকবে। 10 তারিখ সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা মিটিং আছে। ওই মিটিংয়ে বাংলা একাডেমির বইমেলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমি যতটুকু জানতে পেরেছি, এবার 17ই ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হতে পারে। মার্চের 17 তারিখ তার এন্ডিং হবে। যদি তাই হয়, চট্টগ্রামেও একই তারিখে একই সময়ে আমরা বইমেলা আয়োজনের চেষ্টা চালাব। আমি আশাহত একেবারেই নই। যদিও আমরা বলি চট্টগ্রামের প্রকাশকদের মানে আমাদের বইয়ের বাজার, বইয়ের মার্কেটিং নিয়ে আমরা যে কথাগুলো বলি, আসলে এগুলো গতানুগতিক কথা। দেশের দ্বিতীয় বৃহত্তর বইমেলা যদি চট্টগ্রামে হয়, যদি আমরা প্রায় 1 কোটি টাকার বই চট্টগ্রামের বইমেলায় বিক্রি করি, আমাদের চট্টগ্রামের প্রকাশকদের প্রত্যেকেরই কয়েক লক্ষ টাকা করে বই বিক্রি হয়েছে। আগে হয়তো আমরা সেই পরিবেশে ছিলাম না বলেই আমাদের দুরবস্থার কথা আমরা বারবার বলে যাচ্ছি। জাতীয় গ্রন্থকেন্দ্র, পাবলিক লাইব্রেরি, চট্টগ্রামের প্রকাশকদেরকে আমি বারবার বলেছি, যখন পত্রিকায় বিজ্ঞপ্তি আসে, বিজ্ঞাপন আসে, আপনারা সবাই আবেদন করুন, আপনারা সবাই বই জমা দেন। বাছাই কমিটিতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। প্রতি বছরই চট্টগ্রামের বেশ কয়েকটি প্রকাশক জাতীয় গ্রন্থকেন্দ্র, পাবলিক লাইব্রেরিতে অন্তত কমপক্ষে হলো 2-5টা বই ক্রয়ের তালিকায় আসে। সংখ্যায় তাও কম নয়, কোনো কোনো বই 80-90টি, কোনো কোনো বই 100-120টি, এরকম। ঢাকার বেলায়ও প্রত্যেক প্রকাশনার একই অবস্থা। হ্যাঁ, ওরা একটা সুন্দর জায়গায় আছে, সচিবালয়ে ঢুকেই ক্যাডার কর্মকর্তাদের হাত করে ওরা রাতের আন্ধারে লক্ষ লক্ষ টাকার বই সেল করে। এগুলো বই হোক, সাহিত্য হোক বা না হোক, সেদিকে কারো নজর নেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রায় 150 কোটি টাকার বাজেট সরকার ব্যয় করা আছে। এই টাকাগুলো যদি সারা বাংলাদেশের প্রকাশকদের বইখানার মাধ্যমে ব্যয় করা হয়, তাহলে প্রকাশনা শিল্প কখনো ভেঙে পড়বে না, জিমিয়ে পড়বে না। সঠিক হাতে, সঠিক সময়ে, সঠিকভাবে আমাদের এই অর্থগুলো যদি ব্যয় হয়, যদি আমাদের জেলা প্রশাসন, জেলা পরিষদ আগের মতো আমাদের কিছু বই কেনা শুরু করে, লেখকদের উৎসাহিত করে বই প্রকাশ করে, তাহলে আমাদের দুরবস্থা থাকার কথা নয়। আমাদের এই ক্ষেত্রে আমাদের প্রত্যেককেই, আমাদের শুধু প্রকাশক নয়, লেখক সবাইকে আমি আহ্বান জানাবো, আমরা আগামীতেই জিমনেশিয়াম চত্বরে তৃতীয়বারের মতো একটি বৃহত্তর বইমেলার আয়োজন করব। ওই বইমেলার যদিও করোনাকালীন সব নিয়ম কানুন মেনে চলেই আমাদের করতে হবে। হয়তো আগামী 2 দিন পরেই আমাদের সেই ঘোষণাটি আসতে পারে। আমি আজকের এই অনুষ্ঠানে আয়োজনের জন্য আবারও চট্টগ্রাম একাডেমির সকল সম্মানিত সদস্যদের
আমার চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পক্ষ থেকেই এবং বলাকা প্রকাশনের পক্ষ থেকেই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। সুন্দর এবং সৃজনশীল বক্তব্যের জন্য শ্রদ্ধেয় জামালউদ্দিনকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সুধীমণ্ডলী, আমাদের এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন খড়িমাটি প্রকাশনা সংস্থার স্বত্বাধিকার কবি শ্রদ্ধেয় মনিরুল মনির। তাকে মঞ্চে আহ্বান করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইন বাংলা বইমেলার এই আয়োজনে চট্টগ্রামের প্রকাশনা শিল্প নিয়ে কিছু কথা আমরা ইতিমধ্যে শুনলাম এবং একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ এখানে পাঠ করেছেন এবং প্রবন্ধটি এই কারণে গুরুত্ব যে এই প্রবন্ধে চট্টগ্রামের প্রকাশনা এবং প্রকাশনা সংস্থা এবং মুদ্রণ সংক্রান্ত কিছু তথ্য এতে রয়েছে। আমি এই মহামারীকালে চট্টগ্রাম একাডেমির প্রতি এই কারণে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে অনলাইন বাংলা বইমেলার মাধ্যমে আমাদের প্রকাশনা শিল্পকে বিস্তারের জন্য একটি পথ উন্মোচন করে দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যেই আলোচনায় জানতে পারলাম যে আমাদের প্রকাশনা শিল্পের এই একটি দীর্ঘ পরিক্রমা আমরা দেখতে পাই। সেইখানে একটা কথা না বললেই নয়, যেটি বেলাল ভাইয়ের প্রবন্ধে অতটা বিশদ নেই। সেইখানে হচ্ছে প্রকাশনার আগে মুদ্রণ শিল্প। এই মুদ্রণ শিল্পে এইখানকার যে প্রেসগুলোর একটি ভূমিকা রয়েছে। প্রথমে এসছে প্রেস, তারপরে প্রকাশনা। আর প্রকাশনার প্রয়োজনেই প্রেস এবং প্রেসে দ্বারস্থ প্রকাশনা। হয়তোবা আমরা প্রবন্ধটি আরও বিশদ পরে পড়তে পারবো। আমি কৃতজ্ঞতা জানাই বেলাল ভাইকে একটি গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপনের জন্য। আমি আবারও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যে আমাদের প্রকাশক নেতৃবৃন্দ যারা ছিলেন, আফসার ভাই, জামাল ভাই এবং আমাদের সভাপতিও ইতিমধ্যে বলবেন। আমাদের প্রকাশনার সংকটগুলো নিয়ে আসলে আরও কিছু কথা হওয়া দরকার এবং আমরা তথ্য এবং ইতিহাস ভিত্তিক না হয়ে আমাদের সংকট নিয়ে আরও বড় পরিসরে কথা বলা দরকার এবং যেখানে প্রশাসনিক লোকজনরাও থাকবেন, শহরের বিভিন্ন পেশাজীবীর লোকজনরাও থাকবেন। কারণ একটি প্রকাশনা তখনই চলবে যখন সব পেশার লোকজন এই প্রকাশনার সাথে সম্পৃক্ত হয়ে পড়বেন। কারণ বেঁচে থাকার জন্য একটি প্রকাশনার সাথে একটি বাইন্ডিংখানার যেমন জরুরি, একটি কাগজের দোকান যেমন জরুরি, প্রত্যেকটা জায়গার যে সংকটগুলো সেগুলি আমাদেরকে বিবেচ্য বলে আনতে হবে। আমি আবারও কৃতজ্ঞতা জানাই যারা আমাকে এখানে বলতে দিয়েছেন। আমার সামনে আছেন রাশেদ ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সুন্দর অল্প কথায় বক্তব্যের জন্য কবি মনিরুল মনিরকে অসংখ্য ধন্যবাদ। সুধীমণ্ডলী,
বইয়ের মাঝে জীবন গড়ি, বইয়ের মাঝে দেশ গড়ি। একটি সুন্দর দেশের জন্য ভালো বইয়ের কোনো বিকল্প নেই। যেমন আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক বইগুলি ছাড়া আজ আমাদের জাতীয় জীবন সম্পূর্ণরূপে অচল। আর যাতে প্রধান ভূমিকা পালন করছে আমাদের প্রকাশনা শিল্প, তাদেরকে আবারও ধন্যবাদ। সুধীমণ্ডলী, এবার ধন্যবাদ বক্তব্য রাখবেন কবি, সাংবাদিক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক এবং আমাদের অনলাইন বাংলা বইমেলার আহ্বায়ক এবং কর্ণধার শ্রদ্ধেয় রাশেদ রৌফ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজনের মূল প্রবন্ধ উপস্থাপনকারী কবি, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক আবুল কালাম বেলালের প্রতি। আবুল কালাম বেলাল একটা দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করেছেন এখানে। তার কাজ হচ্ছে শিশু সাহিত্য রচনা করা, কবিতা রচনা করা, পেশায় সাংবাদিক। কিন্তু আমাদের এই অনলাইন বাংলা বইমেলার যে প্রতিদিনকার যে সেমিনারের বিষয়, আমরা চিন্তা করলাম প্রকাশকের বাইরে লেখালেখির জগৎ থেকে একজন মানুষ প্রবন্ধ উপস্থাপন করলে কেমন হয়। তো তার জন্য একটা কঠিন বিষয় এই প্রবন্ধ উপস্থাপনের বিষয়টা। এই কঠিন কাজটি আবুল কালাম বেলাল খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন, সম্পন্ন করতে পেরেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। আপনারা একটু হাততালি দিয়ে তাকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের তিনি সভাপতি। আমরা চিন্তা করলাম আমাদের এই চট্টগ্রামে একটা সৃজনশীল প্রকাশনা সংগঠনের একটা সংগঠন আছে, প্রকাশনা সংস্থাগুলোর। সেই সংগঠন হচ্ছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ। এই পরিষদের নেতৃবৃন্দ এই আলোচনায় যদি সম্পৃক্ত হন, তাহলে আমরা বুঝতে পারব কোথায় সংকট, কোথায় আমাদের সম্ভাবনা। এই জন্যে নিপু ভাই এই গুরু দায়িত্বটা পালন করতে এসেছেন। তাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন শাহ আলম নিপু একজন সংগঠক। কালধারা প্রকাশনের স্বত্বাধিকারী শুধু তা না, আমরা যে চাকসুর সাহিত্য সম্পাদকের বার্ষিকী সম্পাদকের ভূমিকা তিনি পালন করেছেন এবং কৃতিত্বের সঙ্গে এই ভূমিকাটি তিনি পালন করেছেন। সংগঠক হিসেবে তিনি অনন্য। এরপরে আরেকটা পরিচয় আছে, তিনি লেখালেখিও করেন, তার একটা বইও বেরিয়েছে, তার উপর একটা সম্মাননা গ্রন্থ প্রকাশিত হয়েছে। এখানে আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক, চট্টগ্রামের অন্যতম প্রকাশনা সংস্থা বলাকার স্বত্বাধিকারী জামাল উদ্দিন। জামাল উদ্দিন নিজে প্রাবন্ধিক, কলাম লেখক এবং গবেষক। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা তিনি নিজে করেন এবং অনেকগুলো বই তার প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। আজকে যে সঞ্চালক কাঞ্চনা চক্রবর্তী নিজে প্রাবন্ধিক এবং গবেষক। তিনি চট্টগ্রামের মুক্তিযুদ্ধের প্রকাশনা নিয়ে একটা কাজ করছেন, গবেষণা করছেন, অনেক দিন ধরে তার কাজ চলছে। আমি কাঞ্চনাকে বললাম আমাদের চট্টগ্রামে যেগুলো প্রকাশনা সংস্থা আছে, এই প্রকাশনা সংস্থা থেকে যেসব মুক্তিযুদ্ধের বই প্রকাশিত হয়েছে ওখান থেকে অনেকগুলো তথ্য পাওয়া যেতে পারে। আজকে এই যে আলোচনার পরে কাঞ্চনা আলাদাভাবে এদের সাথে বসে অথবা পরের বসে এটা একটা তথ্য কালেকশন করতে পারে কাঞ্চনা। তো জামাল উদ্দিন সেই গবেষকদের একজন এবং প্রকাশকদের একজন, তাকে ধন্যবাদ জানাই। আবির প্রকাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আফসার নিজে লেখক, কবিতা লেখেন, গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, সংগঠন করেন। আবার আবির প্রকাশনের উদ্যোগে বিভিন্ন সময়ে অনুষ্ঠানও তিনি সম্পন্ন করেন, সম্পাদন করেন।
প্রেমের কবিতা, প্রেমের গল্প, নানা রকমের সংকলন সম্পাদনা করেছেন তিনি। তো আজকে এই জায়গায় তিনি আলোচক এবং খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। জামাল উদ্দিন অনেক ভালো কথা বলেছেন এবং সাথে সাথে আমাদের মামুনুরুল আফসারও। মিজানুর রহমান শামীম আমাদের শিশু সাহিত্যের এক উজ্জ্বল প্রতিনিধি। ছড়া লিখেন, কিশোর কবিতা লিখেন, শিশু সাহিত্যের নানা জায়গায় তার কাজ, কিন্তু প্রকাশক হিসেবে ইতিমধ্যে তিনি একটা সুনাম অর্জন করেছেন, শব্দশিল্প প্রকাশনের স্বত্বাধিকারী। তিনি এই জায়গায় তার বক্তব্য উপস্থাপন করেছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই আজ সঞ্চালক কাঞ্চনা চক্রবর্তীকে। পেছনে আমি একটু আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই যারা এই মিলনায়তনে আছেন। আমাদের এই যে সার্ভার স্টেশনে আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সামনে, যে 2-4 জন মানুষ থাকেন তাদের সামনে, আর অনলাইনের মাধ্যমে আমরা এটা প্রচার করি। সারা দেশে এবং দেশের বাইরে যারা আগ্রহী তারা এটা দেখতে পান। পরবর্তী সময়ে লাইভ দেখতে না পারলেও পরবর্তী সময়ে রেকর্ডেড অনুষ্ঠানটা দেখতে পারেন। পেছনে আমি দেখতে পাই ফারজানা রহমান শিমু একজন অনুবাদক, একজন গল্পকার, একজন শিশু সাহিত্যিক, কবি। তার অনেকগুলো গুণ আছে, তার বেশ কয়েকটা বই এখানে আছে এবং অনেকগুলো বই তার বিক্রি হয়েছে, অনুবাদের বই। তাকে আমি অভিনন্দন জানাই, এই বই বিক্রির জন্যে শুধু না, কাজের জন্যে। আমি দেখতে পাই অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, কবি এবং শিশু সাহিত্যিক, তারও অনেকগুলো বই আছে। নিজে একটা প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী, রাদিয়া প্রকাশন। পাশাপাশি আরেকজনকে দেখতে পাই সৈয়দা সেলিমা আক্তার একজন গুণী মানুষ, অসুস্থতার মধ্যেও প্রায় প্রতিদিন আমাদের এই অনলাইন বইমেলাকে সময় দেন, নিয়মিত আসেন এবং আমাদের সঙ্গে তার যে সংযোগ, সেই সংযোগটা বৃদ্ধি করেন। এরপরে আমি দেখতে পাই SM আব্দুল আজিজ, বিশিষ্ট সংগঠক, চট্টগ্রাম একাডেমি তিনি পরিচালক এবং লেখকও। আগে নিয়মিত লিখতেন না, এখন তিনি নিয়মিত লেখালেখি করেন SM আব্দুল আজিজ, তাকেও আমি ধন্যবাদ জানাই। সৈয়দ খালেদুল আনোয়ার, তিনি অনেক দিন পরে ঘর থেকে বের হতে পেরেছেন। 80 বছর বয়সের মানুষ যেমন ঘর থেকে বের হতে ভয় পায়, আমাদের সৈয়দ খালেদুল আনোয়ার ভাই উনি এখনও 80 হননি, আমার মনে হয় 60-61 কাছাকাছি এরকম হতে পারে। তো যা হোক, আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হয়, আমাদের সতর্কতা অবলম্বন জরুরি। সৈয়দ খালেদুল আনোয়ার যেভাবে সতর্কতা অবলম্বন করছেন, আমরা খুব খুশি। আমাদেরও তার পথ অবলম্বন করা জরুরি, অনুসরণ করা জরুরি, আমাদের সতর্কতা পথ অবলম্বন করা জরুরি। দেখতে পাই মনির, আমার খুব প্রিয় একজন সৃজনশীল মানুষ, কবি এবং প্রকাশক। চমৎকার বক্তব্য রেখেছে, বলতে তথ্যভিত্তিক না করে কিভাবে সংকট আমাদের নিরসন করা যায়, এই বিষয়ে একটু বড় আকারে আয়োজন করতে পারলে ভালো হয়। এরকম একটা চমৎকার পরামর্শ আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি। আমি দেখতে পাই কাকলি দাশগুপ্ত, সে একজন বড় পরিবারের একজন মানুষ। কাকলি দাশগুপ্ত এই যে আমি সামনেই তাকে দেখতে পাই, মনোরঞ্জন দাশের মেয়ে, তার বড় ভাই আমাদের বন্ধু অশেষ দাশগুপ্ত, অসীম দাশগুপ্ত, এদের অনেকদিন কাজ করে। কাকলি দাশগুপ্ত নিজে লেখালেখি করে, আবার সঙ্গীত বিষয়ে তার অনেকগুলো কাজ আছে। এরপর দেখতে পাই প্রণব রাজ বড়ুয়া, তিনি লেখক এবং সংগঠক, তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি আসছেন নিয়মিত। একসময় তুকুর সংস্কৃতিকর্মী, 21-এর বইমেলা আয়োজনে তিনি অনেক পরিশ্রম করেছেন, তাকে ধন্যবাদ জানাই। আজিজ রহমান তো আমাদের আয়োজনের একজন অংশীদার। আজিজ রহমানের জায়গায় আমি বলি, তিনি খুব কষ্ট করেন। আমাদের অনলাইন বইমেলাকে কেন্দ্র করে বহু কাজ তার আছে, প্রকাশনাও আছে। তারপরে এই বইমেলার সার্ভার স্টেশনে তিনি সময় দিতে পারেন। একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক, কিশোর কবিতার অগ্রগণ্য একজন মানুষ আজিজ রহমান। এরপরে বাসুদেব
বাসুদেব খাস্তগিরকে নিয়ে আমি আজকে একটা পোস্ট দিয়েছি, তার লেখালেখি, তার সাংগঠনিক কর্ম, তার যে সবগুলো মিলিয়ে বাসুদেব খাস্তগির আরেক মেধাবী একজন মানুষ, পরিশ্রমী একজন মানুষ, এবং সবচেয়ে বড় জায়গা হচ্ছে যেই জায়গায় তিনি কাজ করেন না কেন, লেখালেখি করেন, অধ্যাপনা করেন, সাংগঠনিক কাজ করেন, সব জায়গায় তিনি একজন বিশ্বস্ত কারিগর। এরপরে যার নাম আমি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতে চাই, তিনি হলেন আইয়ুব সৈয়দ। আইয়ুব সৈয়দ, আমরা যারা এই চট্টগ্রামে বসে লেখালেখি করি, আমাদের অগ্রজ একজন লেখক, 70 দশকের একজন তুকুর শিশু সাহিত্যিক, ছড়াকার, কবি, প্রাবন্ধিক, অনেকগুলো গুণ, তার সংগঠক হিসেবেও তার অনেকগুলো গুণ আছে। আইয়ুব সৈয়দকে দেখে আমার খুব ভালো লাগলো। আমি তাকে আগামীতেও এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাই এবং তার কাছ থেকে আমরা কিছু শুনবো, সেটা প্রত্যাশা করছি। এরপরে আমি দেখতে পাই আমাদের আরেকজন প্রিয় মানুষ রেবা বড়ুয়া, সে তো নিজে লেখালেখি করে, কবিতা লিখে, সংগঠন করেন, আবার নারী নেত্রী হিসেবে সে খ্যাতিমান। তো তাকেও আমরা দেখতে পাই, তাকেও আমি ধন্যবাদ জানাই এবং আগামীতে তাকে আমন্ত্রণ জানাই। আমি ধন্যবাদ জানাই মৃণালিনী চক্রবর্তী। সবসময় আমি বলি একের ভেতরে 5। তিনি সঙ্গীত শিল্পী হিসেবে, একজন প্রাবন্ধিক হিসেবে, সঙ্গীতজ্ঞ হিসেবে, সঙ্গীতের গুরু হিসেবে, একজন সমাজ বিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে, শিক্ষক হিসেবে, কবি হিসেবে এবং সংগঠক হিসেবে অনেকগুলো গুণ তার ভেতরে আছে। এই জন্যে আমি তাকে ওরকমই বলি, সবসময় একের ভেতরে 5 না, এখন একের ভেতরে 7 হয়ে গেছে। তো তাকেও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই তসলিম খাঁ, তিনি বরাবরই আমাদের এই অনলাইন বইমেলাকে লাইভ সম্প্রচার করে আমাদেরকে ধন্য করছেন, কৃতার্থ করছেন, প্রীত করছেন, এবং তার জন্যে আমাদের দেশ বিদেশে বিভিন্ন আমাদের বন্ধুরা আমাদের অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই এম কামাল উদ্দিন, তিনিও খুব লাইভ অনুষ্ঠান করে, সম্প্রচার করে আমাদের কৃতার্থ করেন, আমাদের কাজকে এগিয়ে নিয়ে যান। এম কামাল উদ্দিন, তিনি বিশিষ্ট সংগঠক, তাকেও আমি ধন্যবাদ জানাই। এই ধন্যবাদের পরে একটা দুটো কথা একটু বলতে চাই চট্টগ্রামের প্রকাশনা বিষয়ে। এটা আবুল কালাম বেলাল অনেকগুলো তার কথাই তার প্রবন্ধে বলেছে। আমাদের জামাল উদ্দিন এবং শাহ আলম নিপু ভাই, এই দুজনের নেতৃত্বে আমাদের চট্টগ্রামে বেশ কয়েক বছর ধরে বইমেলা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন করুক, সৃজনশীল প্রকাশক পরিষদ করুক বা অন্য সংগঠনগুলো করুক না কেন, কিন্তু মূলত সৃজনশীল প্রকাশক পরিষদের যে 2 জন কর্ণধার, সভাপতি এবং সাধারণ সম্পাদক, তাদের নেতৃত্বে কিন্তু আমাদের এই চট্টগ্রামে অনেকগুলো বইমেলা হচ্ছে এবং সফল বইমেলা হলো 2 বছর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে। এখন যে বিষয়টা খুব ভাবা দরকার, আমাদের পরিসর ছোট হলেও এখানে চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলোর শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থার প্রকাশকরা উপস্থিত আছেন। অতএব কথাটা আমি পরিসর ছোট কিন্তু ব্যাপক আকারে বলার সুযোগটা আমি পাচ্ছি বলে আমার মনে হচ্ছে। একটা বিষয় খেয়াল করবেন, বাংলা একাডেমির যে বইমেলা হয়, আইয়ুব ভাই জানেন, আইয়ুব সৈয়দ ভাই জানেন এবং অন্যরাও জানেন, এটার একটা নীতিমালা আছে। নীতিমালাটা হচ্ছে কি, বাংলাদেশ থেকে প্রকাশিত বই শুধু এই বইমেলায় থাকবে। আবারও বলি, বাংলাদেশের বই বাংলা একাডেমির বইমেলায় থাকবে না, বাংলাদেশের সব বই এখানে থাকবে না। তাদের বই থাকবে যারা ওই বইমেলায় স্টল দেয়, যেই প্রকাশক বা প্রকাশনা সংস্থার স্টল ওই বইমেলায় থাকে, কেবল তাদের বই থাকবে। আর পরিবেশক হিসেবে যাদের নাম আছে, ওই বইগুলো ওখানে থাকবে। তাহলে বিষয়টা একটু খেয়াল করুন, যদি কলকাতার বই, পশ্চিমবঙ্গের বই আমাদের এই বাংলাদেশের বইমেলায় আনার সুযোগ থাকতো, তাহলে আমাদের বাংলাদেশের লেখকদের বই কীভাবে বিক্রি হতো, কী পরিমাণ বিক্রি হতো, এটা আপনারা খেয়াল করতে পারেন। আমার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমি বিষয়টা উত্থাপন করছি আমাদের নেতৃবৃন্দের সামনে। তাহলে বাংলা একাডেমি
কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? বাংলাদেশের প্রকাশকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। যেসব প্রকাশক ওখানে স্টল দেবে, এদের বই বিক্রি করবে এবং এরা তাদের শিল্পকে, তাদের প্রকাশনা সংস্থাকে, বাংলাদেশের প্রকাশনা শিল্পকে সমৃদ্ধ করবে। এটা হচ্ছে বাংলা একাডেমি বা সরকারের নীতি। তাহলে আরেকজন যে আমাদের চট্টগ্রামের 6টা প্রকাশনা সংস্থা সম্ভবত ওখানে দিচ্ছে, স্টল দিচ্ছে, বা 7টা। এদের বাইরে তো আমাদের এখানে প্রকাশনা সংস্থার আমাদের কয়জন মেম্বার আছে জামাল ভাই? 35, হ্যাঁ 30-35 জন আছে এখানে। 43 জন সদস্য এই সৃজনশীল প্রকাশক পরিষদে আছে। তাহলে শুধু 6 বা 7টা প্রকাশনা প্রতিষ্ঠান ওখানে স্টল দিচ্ছে, আর অন্যরা দিচ্ছে না। অন্যদের বই কিন্তু যাচ্ছে না, এদেরগুলোই কিন্তু সমৃদ্ধ হচ্ছে। এরাই শুধু এদেরগুলোই বিক্রি হচ্ছে, এদেরগুলোই বিক্রির ব্যবস্থা হবে। এটা হচ্ছে নিয়ম। এখন কলকাতার বই যদি আসে, পশ্চিমবঙ্গের বই যদি আসে, তাহলে এখানে কিন্তু বাংলাদেশের বই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই নেবে, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই নেবে, জয় গোস্বামীর বই নেবে। হ্যাঁ, এদের বই যদি এখান থেকে বের হয়, বাংলাদেশ থেকে প্রকাশিত হয়, তাহলে সেই বই কিন্তু বিক্রি করা যায়। কিন্তু ওখান থেকে বই আসলে হবে না, কারণ একটা বার আমরা দিচ্ছি, একটা নীতি দিচ্ছি কি, বাংলাদেশ থেকে প্রকাশিত। কেন? বাংলাদেশের প্রকাশনা শিল্পকে তুলে ধরার জন্যে, তাদের ভিত্তি মজবুত করার জন্য এই ব্যবস্থাটা করা। ঠিক তদ্রূপ আমরা যখন চট্টগ্রামে বইমেলা করি, আমরা কাদেরকে নিয়ে আসি এখানে? বড় আয়োজনের জন্যে আমরা ঢাকা থেকে 100, 200, 150 বই প্রকাশনা সংস্থাকে ডেকে এখানে নিয়ে আসি। কিন্তু তুলনামূলকভাবে বিক্রি হচ্ছে কাদের বই? চট্টগ্রামে যে 43টা প্রকাশনা সংস্থা আছে, এই প্রকাশনা সংস্থার বই কিন্তু তেমন যাবে না। ওই 150 জনের জায়গা ঢাকা থেকে যাদের বই আসতেছে, বড় বড় প্রকাশনা, যাদের অনেক বড় বিশাল একটা পরিমাপ আছে, ভালো প্রকাশনা আছে, ভালো লেখক আছে, ভালো সব কিছু আছে, তুলনামূলকভাবে প্রতিযোগিতায় এদের সাথে চট্টগ্রাম টিকে আসতে পারবে না, সামনে পারবে। এখনও পর্যন্ত চট্টগ্রামের যে প্রকাশনা শিল্প, সেটা ভিত্তি তৈরি করার জন্য যে বিষয়টা, সেটা এখনও তৈরি হয়নি। অর্থাৎ প্রতিযোগিতার জায়গায় যাওয়ার জন্যে, লড়াই করার জন্যে যেটা করা দরকার, সেই জায়গায় এখনও চট্টগ্রামের প্রকাশনা শিল্প গিয়ে পৌঁছেনি। সেজন্যে আমাদের স্বার্থটা আমরা কিন্তু উদার চিত্তে ছেড়ে দিয়েছি, যে শুধু চট্টগ্রামের প্রকাশনা সংস্থার, শুধু চট্টগ্রামের বইগুলো বা চট্টগ্রামের লেখকদের বই যদি এখানে বিক্রির ব্যবস্থা হতো, তাহলে যদি 1 কোটি টাকার বই বিক্রি হতো, ওই 1 কোটি টাকা কিন্তু চট্টগ্রামের প্রকাশনা সংস্থার হচ্ছে। 50 লক্ষ টাকার যদি বই বিক্রি হতো, ওই 50 লক্ষ টাকার বই কিন্তু ওই চট্টগ্রামের লেখক বা প্রকাশনা সংস্থার হচ্ছে। এমনকি 1 লক্ষ টাকার যদি বিক্রি হতো, তাহলে সেটাও কিন্তু একটা বিশেষ নীতি এবং রীতির জায়গায় আমাদের কাজ করতে হবে। যেমন ধরুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে কাজগুলো করে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতার বাইরের কোনো কাজ কি চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে? পটিয়ার কোনো রাস্তাঘাটের কাজগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে বা হাটাজারির করে না। আমাদের চট্টগ্রাম চেম্বার যে কাজগুলো করে, চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য এটাকে নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম চেম্বার, এই চট্টগ্রামের। এখন আমরা সৃজনশীল প্রকাশক পরিষদ কিন্তু শুধু চট্টগ্রামের করছি না, আমরা ঢাকার এদেরকে নিয়ে এসে আমরা কি করছি, আমরা আমাদের অতিথি হয়ে আমরা আমাদের যে বাণিজ্য, আমাদের যে এটার একটা শিল্প তৈরি করার জন্য একটা সম্ভাবনা, আমাদের যে বিষয়টা আমরা পেতাম, আমাদের স্বার্থ, সেই স্বার্থটাকে আমরা কি করছি, তাদেরকে দিচ্ছি। কী জন্যে? একটা কাজের জন্য, শুধু আমাদের মেলাটাকে বড় করা, মেলাটাকে সর্বজনীন করা, গ্রহণযোগ্য করা, ঢাকার 21-এর বইমেলার আদলে বড় মেলা করা, এটার একটা বড় কাজ। আমি সবসময় বলে থাকি, এই কাজের জন্যে আমাদের চট্টগ্রামের যে বই প্রেমী যারা আছে, তারা কিন্তু লাভবান হচ্ছে। তারা ঢাকার প্রকাশকদের, বড় বড় নামি দামি প্রকাশকদের পাচ্ছে, তাদের প্রকাশনা সংস্থা পাচ্ছে 30%, কত পার্সেন্ট কমিশনে?
25% কমিশনে বই পাচ্ছে, এরা চট্টগ্রামের বই প্রেমীরা কিন্তু লাভবান। কিন্তু পরোক্ষভাবে চট্টগ্রামের প্রকাশকরা লাভবান না, পরোক্ষভাবে চট্টগ্রামের লেখকরা লাভবান না। কারণ চট্টগ্রামের লেখকদের বই, যখন হুমায়ুন আহমেদের বই, মোহাম্মদ জাফর ইকবালের বই, ইমদাদুল হক মিলনের বই, বড় বড় লেখকদের বই পাশে থাকবে, আমরা দেখেছি তো এখানে এই জায়গায় আমাদের দেশ 160 জন লেখক এখানে উপস্থিত আছে। 160 জন লেখকের অনলাইন বই মেলায় আমরা সবার বই নিয়ে আসছি। আর এই ফারজানা রহমান শিমু এবং অধ্যাপক গোফরানুদ্দিন টিটি, SM আব্দুল আজিজ এবং সৈয়দা সেলিম আক্তার জানে ওই সিনিয়র বিশিষ্ট বরেণ্য লেখকদের বই কিন্তু প্রথম 2 দিনেই সিংহভাগ চলে গেছে। কারণটা কি? ওটা হচ্ছে নিয়ম। এটার জন্য আফসোস করার বিষয় নাই, এটা কোনো হতাশার বিষয় না। ধীরে ধীরে আমাদেরগুলোও যাবে, কিন্তু পাশাপাশি অন্যদের বইগুলোও যাওয়ার একটা ব্যবস্থা আমরা করছি। এখন যদি আমি বলি যে আমরা যদি বলি আমাদের সৃজনশীল প্রকাশক পরিষদের নেতৃবৃন্দ যদি মনে করেন যে না আমরা খাবো না, আমরা অতিথি নিয়ে আসবো, অতিথিকে খাবে, অতিথি খাবে, আমরা উপোস থাকবো, অতিথি খেয়ে দিয়ে আমাদের নাম করবে, বাস শেষ, এটা হলে তো হয়। কিন্তু যদি বলে যে না আমাদেরকেও এই বিষয়ে ভাবতে হবে, চট্টগ্রামের প্রকাশনা শিল্পের ভিত্তি তৈরি করার জন্যে, মজবুত করার জন্যে, সমৃদ্ধ করার জন্যে যে কাজটা জরুরি দরকার সেটা হচ্ছে আমাদের স্বার্থটাকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। কীভাবে? মোহাম্মদ নুরুল আফসার বলেছেন এবং জামাল ভাইও বলেছেন, চট্টগ্রাম জেলা পরিষদ, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এদেরকে একটা দাবি আমাদের মাধ্যমে, প্রকাশক পরিষদের মাধ্যমে উত্থাপন করতে হবে। আপনারা যে লক্ষ লক্ষ টাকার বই প্রতি বছর কিনুন, সারা বাংলাদেশের বই 100 টাকার বই কিনলে 50 টাকা আপনি যেভাবে মন গড়া কিনেন, আর 50 টাকার বই অন্তত চট্টগ্রামের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে কিনুন। তাহলে আর মানে গুণে যে কথাটা বলছেন হয়তো নামে নাই, কিন্তু আমার মনে হয় চট্টগ্রামের প্রকাশনা শিল্প এখান থেকে যেই সব বই বেরোচ্ছে মানে এবং গুণে অনেক উন্নত, হয়তো নামে নয় এ কারণে রাজধানীতে যিনি থাকেন তিনি যেটাকে নামে বড় হন, আর আমাদের এখানে এই চট্টগ্রামে বা অন্যান্য অঞ্চলে যারা গুণী লেখক থাকেন তাদের নাম তত ছড়িয়ে না পড়ার কারণে তাদের বইও বিক্রি হয়তো কম হচ্ছে। কিন্তু গুণগত দিক থেকে বিবেচনা করলে দেখা যায় এগুলো ভালো বই কিন্তু আমাদের এই চট্টগ্রাম থেকে প্রকাশিত হচ্ছে, ভালো লেখক কিন্তু এই চট্টগ্রামে আছে। না হলে এখান থেকে 21শে পদক, এখান থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এখান থেকে স্বাধীনতা পদক, এগুলো হতো না। আর পুরস্কারের বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার লেখকরা জাতীয় পর্যায়ে ভালোভাবে কাজ করতে পারেন, সেই স্বীকৃতি কিন্তু আমরা দেখে আসছি। আর আমাদের জামাল উদ্দিন ভাই এবং শাহ আলম নিপু ভাই, মোহাম্মদ নুরুল আফসার, মিজানুর রহমান শামীম, এরা জানে যে সৃজনশীল প্রকাশক পরিষদ মানে কেন্দ্র আমাদের চট্টগ্রামকে কিভাবে গুরুত্ব দিচ্ছে। ওই গুরুত্বটা আমাদের মনিরও জানে, ওই গুরুত্বটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের এগিয়ে যাওয়ার জন্যে প্রকাশক পরিষদের যেসব নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি, কোনো ধরনের ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব, সংঘাত এগুলো যেন না থাকে। আমি মনে করি আমাদের মধ্যে থেকে আমাদের বলাকা প্রকাশন, শৈলী প্রকাশন, আবির প্রকাশন, কালদারা, খড়িমাটি, চন্দ্রবিন্দু কিংবা অক্ষরবৃত্ত বড় কথা না, বড় কথা হচ্ছে শব্দশিল্প, বড় কথা হচ্ছে আমাদের সবার মধ্যে একটা কাজ করার, সমন্বয় নিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা আমাদের ওয়াদা, অঙ্গীকার করতে হবে। তাহলে কি হবে? বাইরের মানুষগুলো আমাদেরকে বেশি গুরুত্ব দেবে। সিটি কর্পোরেশন বলুন, জেলা পরিষদ বলুন, জেলা প্রশাসন বলুন, এরা গুরুত্ব দেবে। আপনার সমস্ত কথাকে, একজনের কথাকে খুব গুরুত্ব সহকারে নেবে। আমরা যদি একজনকে, একটা প্রতিষ্ঠানকে ধরতে পারি, মনে করেন জেলা পরিষদকে যদি আমরা তাকে কনভিন্স করতে পারি, তাহলে মনে কর একজন মানুষ পারে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বই ক্রয় করতে, তাহলে সৃজনশীল প্রকাশক পরিষদের মাধ্যমে সবগুলো চলে যেতে পারে। আপনার সংস্থা থেকে প্রকাশিত
10,000 টাকার বই এখানে দেবেন, তাহলে প্রত্যেকটা বিন্যাস হয়ে যাচ্ছে। এরা এই কাজগুলো করতে পারেন। যাই হোক, আমি একটু বেশি বললাম, কারণ সৃজনশীল প্রকাশক পরিষদের নেতৃবৃন্দ এখানে আছেন, এই জন্য এই কথাগুলো বলছি। সাধারণ যে সদস্যরা যারা আছে, শালিক প্রকাশন, রাজিয়া প্রকাশন, আলমগীর শিপনের একটা প্রকাশনা সংস্থা আছে, পূর্ব প্রকাশন, আরও অনেকগুলো, চন্দ্রবিন্দু নতুন কাজ করছে, অক্ষরবৃত্ত নতুন কাজ করছে, খড়িমাটি তো আমি তার ভক্ত, খড়িমাটির ভক্ত, ও তো অনেকগুলো ভালো কাজ করে থাকে। খড়িমাটি নিজে সংগঠন করে, নিজে আবার অনুষ্ঠান করে থাকে। এই সব মিলিয়ে যদি আমরা আমাদের একটা ঐক্যবদ্ধ জায়গায় থেকে আমাদের কাজকে আমরা যদি এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের চট্টগ্রামের প্রকাশনা শিল্প গড়ে উঠবে। আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই। আগামীকাল যে অধিবেশন, সেই অধিবেশনের বিষয় হচ্ছে সঙ্গীতে চট্টগ্রাম। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন সঙ্গীতজ্ঞ মৃণালিনী চক্রবর্তী, আর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক বাসুদেব খাস্তগীর। আগামী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। পরবর্তী সময়ে এসে পৌঁছেছেন আরও দুজন। একজন হচ্ছে আমাদের রফিক আহমদ খান, তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। ওনার একটা বই বেরিয়েছে, উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বইটা কোন প্রকাশনা থেকে বেরিয়েছে? বলাকা প্রকাশন থেকে। বলাকার এখানে উপস্থিত আছেন কবি মঞ্জুর আহমেদ, তিনি অনেকদিন পরে এখানে এসেছেন। উপস্থিত হয়েছে আমাদের এই যে আরেকজন সাইমন পাশা মামুন, ও বিশিষ্ট ছড়াকার, শিক্ষক, তাকেও আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনলাইন বাংলা বইমেলার কর্ণধার শ্রদ্ধেয় রাশেদকে তার মূল্যবান বক্তব্যের জন্য। যেখান থেকে আমরা আমাদের আজকে এখানে সকল প্রকাশনী সংস্থা প্রায় আছে, বিখ্যাত প্রকাশনী সংস্থা চট্টগ্রামের, তারা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা যারা লেখক আছি বা পাঠক আছি সবার জন্য কাজ করবে আশা করি, এবং দিক নির্দেশনা আমাদেরকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়ে প্রাণিত করবেন। এবার আমাদের সবার আকর্ষণ, আজকের অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখবেন কালধারা প্রকাশনী সংস্থার স্বত্বাধিকারী ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শ্রদ্ধেয় জনাব শাহ আলম নিপু। শ্রদ্ধেয় জনাব শাহ আলম নিপুকে আমি মঞ্চে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে শ্রদ্ধা এবং সালাম। প্রথমেই চট্টগ্রাম একাডেমিকে কৃতজ্ঞতা জানাতে চাই আবারও একটি ইতিহাস সৃষ্টি করার জন্য। অনলাইন বাংলা বইমেলা শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে নয়, আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও এমন একটি আয়োজন হয়েছে কিনা আমার জানা নেই। আমি এই একটি ইতিহাস রচনা করার জন্য চট্টগ্রাম একাডেমি, তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই এবং তাদের কর্ণধার রাশেদ রুফকে ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর আয়োজনের জন্য। আবারও ধন্যবাদ। আজকের এই আয়োজনে প্রকাশনা সংস্থা, প্রকাশনা বিষয়ক আলোচনার একটি আয়োজন করার জন্য চট্টগ্রাম একাডেমিকে। এখানে এর আগে আমাদের চট্টগ্রামেরই কবি, সাংবাদিক আবুল কালাম বেলাল অত্যন্ত সুন্দর, সারগর্ভ এবং তথ্যমূলক একটি রচনা আপনাদেরকে পড়ে শুনিয়েছেন এবং অনেক অজানা তথ্য উনি এটার মধ্যে সংযোজন করেছেন। বেলালকে একটি সুন্দর এই প্রবন্ধ এখানে উপস্থাপন করার জন্য আমার পক্ষ থেকে, কালধারা প্রকাশনীর পক্ষ থেকে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক প্রকাশনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আসলে যে এটা আলোচনায় এসছে, প্রায় 150 বছরের চট্টগ্রামে প্রকাশনার ইতিহাস, ঐতিহ্য সব কিছুই। তবে চট্টগ্রামের এই প্রকাশকরা দীর্ঘদিন ছিল বিক্ষিপ্তভাবে। মাত্র 2008 সনে আমরা চট্টগ্রামের প্রকাশকরা যারা ছিলাম, এই মাত্র 10 জনে মিলে এই প্রকাশনা সংস্থাটি আমরা গড়ে তুলি এবং এই হাঁটি হাঁটি পা পা করে মাত্র কয়েক বছরেই আজকে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সদস্য সংখ্যা 43। আসলে প্রথমেই আমরা আমাদের যে কমিটি, গঠনতন্ত্র মোতাবেক যে কমিটি, সেই কমিটিতে যতজনের উল্লেখ আছে ততজন আমাদের সদস্যও ছিল না। তবে শুরুতে যারা ছিল তাদের আন্তরিকতা, তাদের ইচ্ছা, তাদের যে আগ্রহ, এইটার সম্মিলিত প্রচেষ্টায়, এই 10 জনের সম্মিলিত প্রচেষ্টায় এই পরিষদ আজকে এই পর্যায়ে এসে অবস্থান নিয়েছে। আমি সেই প্রথম 10 জন সদস্যকে আজকের এই মঞ্চ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। অনেকেই আছেন যাদের হয়তো বই বেশি ছিল না, ছোট প্রকাশক, কিন্তু আন্তরিকতার অভাব ছিল না, তবে তারা পথ দেখিয়ে দিয়ে গিয়েছে। এখন নতুন নতুন অনেক প্রকাশক আসছেন আমাদের, যারা উদ্বুদ্ধ হয়ে আসছেন সেই শুরু থেকে। অনেকেরই এখন প্রচুর বই আছে, অনেকে বই নিয়ে আসছে এবং চট্টগ্রামের প্রকাশনা সংস্থাকে আরও ইতিহাসময় যে প্রকাশনা সংস্থা, প্রকাশনা জগৎ, এটাকে আরও সমৃদ্ধ করছে তারা। সেই নতুন প্রকাশকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এর আগে আমাদের প্রকাশক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহসভাপতি মিজানুর রহমান শামীম, আমাদের প্রকাশক পরিষদের সদস্য আফসার এবং অন্যতম আরেকজন সদস্য রাশেদ রৌফ, তাদের যে বক্তব্য, তাদের বক্তব্যে চট্টগ্রামের প্রকাশনা শিল্পের ভালো মন্দ সব কিছুই আমি মনে করি উঠে এসছে। এই নিয়ে আমাদেরকে এই সামনের দিকে চলতে হবে। আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমাদের এই যে চট্টগ্রামের লেখক, এই লেখকদেরকে আমরা কিভাবে আমাদের প্রকাশনা সংস্থাগুলোর মাধ্যমে আরও উপরে তুলতে পারি, কিভাবে তাদেরকে উৎসাহ দিতে পারি, কিভাবে তাদেরকে আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ দিতে পারি। আমাদের এটা গুরু দায়িত্ব। এবং সেই সঙ্গে আমাদের যে সদস্য যাদের আমি আগে বলেছি হয়তো প্রকাশনার সংখ্যা কম, আগামীতে তারা কিভাবে আরও সমৃদ্ধ হতে পারে, কিভাবে আরও বড় প্রকাশক হতে পারে, তাদেরকে উৎসাহ, উদ্দীপনা, সুযোগ সৃষ্টি করে দেওয়াই হলো যে আমাদের লক্ষ্য। আমাদের প্রকাশক পরিষদের মূল উদ্দেশ্যই সেটা, চট্টগ্রামের লেখক প্রকাশকদের স্বার্থ রক্ষা করা। আমরা যদি আমাদের চট্টগ্রামের লেখক প্রকাশকদের স্বার্থ রক্ষা করতে না পারি, তাহলে আমাদের প্রকাশক পরিষদের কাজ কি থেকেও আমি মনে করি কোনো প্রয়োজন নেই। আমি এই প্রসঙ্গে রাশেদ রৌফের যে বক্তব্য, তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি অত্যন্ত সুন্দরভাবে
আমাদের সেই সমস্যাগুলোকে উপস্থাপন করেছেন। আর বিপণন যদি না হয়, আমাদের লেখক পাঠকদের প্রকাশকদের স্বার্থ কখন হবে? যদি এটা বই বিপণন হয়, তখন যদি বই বিক্রি হয়। আমাদের হয়তো ব্যর্থতা, আমরা আমাদের তরফ থেকে হয়তো ততটুকু উদ্যোগ আমরা নিতে পারিনি। আমরা আজকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে রাশেদ রউফ, এটা আসলেই শিরোধার্য। আমার মনে হয় ওইভাবেই আমাদেরকে এগোতে হবে। আমাদের বিভাগীয় পর্যায়ে আমাদেরকে যোগাযোগ করতে হবে, জেলা পর্যায়ে যোগাযোগ করতে হবে, জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যেন আমরা আমাদের এই বন্ধু লেখকদের বইগুলোকে আমরা যেন সেখানে পৌঁছিয়ে দিতে পারি। এটা আমাদের গুরুদায়িত্ব। তা না হলে এই যে এই বই তো কম বেরোচ্ছে না। আমার মনে হয় প্রতিদিনই চট্টগ্রামে কয়েকটি বই বেরোচ্ছে। আমার এখানে মধ্যে মধ্যে কবি আইয়ুব সৈয়দ আসে, কারণ লেখালেখি জগতে তার যে পদচারণা, তার যে ধারণা, তার যে সুখ্যাতি, এটা আমি তাকে সেই জন্য শ্রদ্ধা করি এবং তার কাছ থেকে জানতে পারি যে কোথায় কী বই বেরোচ্ছে না হচ্ছে, কোথায়, শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে। সেই হিসাবে আমি যতটুকু জানি, চট্টগ্রাম থেকে প্রতিদিনই কয়েকটি বই বেরোচ্ছে, একটি দুটি নয়। আমার কালধারা প্রকাশনীতে গত এক সপ্তাহে 5টি বই বের হয়েছে। ঠিক তেমনই খড়িমাটি থেকে আমি জানি যে মনিরুল মনির দুপুরে ভাত খাওয়ার সময় পাচ্ছে না, এত বেশি বই তার, যে প্রতিদিনই বোধহয় আমার মনে হয় কয়েকটি বই বেরোচ্ছে। এইটাকে আমাদের নজরে রেখে আরও কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সবাই যেন আমরা একসঙ্গে মিলে মিশে, প্রকাশক, লেখক, সবাই যেন আমরা একসঙ্গে, সাংবাদিক যারা আছেন একসঙ্গে মিলেমিশে যেন আমরা চট্টগ্রামের এই প্রকাশন সংস্থাকে আরও উপরে নিতে পারি। তার জন্য আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, পারস্পরিক মত বিনিময় করতে হবে। তা না হলে এটা তিমিরেই থেকে যাবে। আর একটি কথা আমি বলি যে চট্টগ্রামের ইয়েগুলো, সাংবাদিক এবং পত্রিকা, আমি এদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। গত বছরে, এবারের আগের বার যে পরিমাণ তারা আমাদের বইমেলাকে উপস্থাপন করেছে, সেটা অনন্য, এবং এবারও তাই করেছে। আমাদের তাদের সাহায্য নিয়ে এগিয়ে যেতে হবে। চট্টগ্রামের সাংবাদিকগুলোর সঙ্গে, চট্টগ্রামের পত্রিকা যেগুলো আছে এবং অনলাইন যে সংস্থাগুলো আছে, তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে তাদের কাছ থেকে এইটুকু আমরা আদায় করে নিতে হবে। তারা যদি একটু সদয় হন, চট্টগ্রামের প্রকাশনা সংস্থার প্রতি যদি তারা সদয় হন এবং তারা যদি যেভাবে গত 2 বছর আমাদেরকে তুলে ধরেছেন, সেইভাবে যদি তুলে ধরেন, এবং আমি মনে করি অচিরেই চট্টগ্রামের লেখকদের যে একটা দুঃখবোধ, অর্থাৎ বিনিয়োগ ফেরত পাওয়ার যে দুঃখবোধ লেখকদের, প্রকাশকদের, সেটা ঘুচে যাবে। তাই এবারে বইমেলা আপনারা দেখেছেন যে আমরা যারা চট্টগ্রামের, ঢাকা এবং চট্টগ্রামের 2 জায়গায় আমরা বইমেলায় অংশগ্রহণ করি। এই 2 বছর কিন্তু আমরা ঢাকা থেকে চট্টগ্রামে অনেক বেশি বই বিক্রি করেছি। কেন? আমাদের এই সাংবাদিক ভাই বন্ধুরা, সেই পত্রিকার লোক এবং অনলাইনে যারা আছেন, তারা এমনভাবে প্রচার করেছেন যে জোয়ার এসেছিল, সেই জোয়ারের সবাই বই 1-2টি কিনেছেন। তো সেইভাবে যদি আমরা এগোতে পারি, সেইভাবে যদি আমরা সম্মিলিতভাবে চিন্তাভাবনা করে এগোতে পারি, তাহলে এটা এগোবেই। এটা তো ইয়ে নয়। তানদিন এবারে
এই করোনাকালীন তো বই অনেকেই অনেক বই লিখেছেন, অনেকে বই লিখছেন। তাদেরও একটা চিন্তা যে তারা আসলে এটা লিখে কি হবে। বইমেলা ঢাকায় যেরকম বইমেলায় এখন কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছে, যেমন প্রথমে বলেছিল যে 7 তারিখে সিদ্ধান্ত দিবে, এখন বলছে 10 তারিখে, পরে শুনছি যে এটা হয়তো অন্য কোনো প্রোগ্রামের সঙ্গে একসঙ্গে সংযুক্ত করে মার্চে বা এপ্রিলেও চলে যেতে পারে। এই যে একটা দিশেহারা অবস্থা, এটা কিন্তু আমাদের চট্টগ্রামেও এসে ঠেকেছে। ইতিমধ্যে আমাদের যে গত দুবারের যে আমাদের সফল বইমেলার যে রূপকার আজম নাসির, তিনি হয়তো এখন তিনি আমাদের সঙ্গে মেয়র পদে নেই। স্বাভাবিকভাবেই এখন নতুন যারা আসছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রেখেই কাজ করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন সভায় বিভিন্ন কাজে কর্মে খুরশেদ আলম সুজনের সঙ্গে নতুন প্রশাসক আমার বেশ আলাপ হয়েছে, এবং প্রসঙ্গ চট্টগ্রামের বইমেলাও এসছে, যদিও এটি আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে আলোচনা। তিনি নিজেও কবি, লেখালেখিও করেন, একসময় বিশ্ববিদ্যালয় জীবনে অনেক লেখালেখি করেছেন, কবিতা রচনা করেছেন, এবং তার যে বই পড়ার যে তার আগ্রহ, এটাও আমি দেখেছি অনন্য। এবং তার সঙ্গে আমি এই প্রসঙ্গই বলে যে তোমার তো ভূমিকা রাখার এখন একটা সময় আসছে। তার একটি কথা, যেহেতু সে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকার সঙ্গে সব কিছু সমন্বয় রেখে তাকে কাজ করতে হয়, তার একটি বক্তব্য, ঢাকার বইমেলার পরিপূর্ণ একটা ঘোষণা আসুক, তারপরে আমার সময় লাগবে না, আমি আপনাদের সবাইকে ডাকবো, সবাইকে ডেকে আলাপ করে চট্টগ্রামে কিভাবে একটা ভালো বইমেলা করা যায় সেটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব। হয়তো উনি ফেব্রুয়ারি 2 তারিখে উনি চলে যাবেন, নতুন তো মেয়র আসবেন, যেই আসুক, তিনি তো আর চট্টগ্রামের বাইরের কেউ না, কিন্তু আমাদের মাঝেরই সবারই একজন। আমার মনে হয় যেই আসুক তাদেরকে নিয়ে আমরা সবাই যদি একত্রে সম্মিলিতভাবে কাজ করে যেতে পারি, চট্টগ্রামের যে গত 2 বছর যে বইমেলা হয়েছে তার থেকে আমরা ভালো বইমেলা আমরা করতে পারবো। আর রাশেদ রফের একটি প্রসঙ্গের সঙ্গে আমি একমত। চট্টগ্রাম বইমেলা আমাদের চট্টগ্রামের লেখক প্রকাশকদের স্বার্থটাকে আগে দেখতে হবে। নীতিমালা কি আছে না আছে সেটা বড় কথা নয়, এবং নীতিমালার সঙ্গে আমরা কিভাবে সামঞ্জস্য রেখে বা কিভাবে সিটি কর্পোরেশনের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের প্রকাশকদেরকে, আমাদের লেখকদেরকে কিভাবে আমরা প্যাট্রোনাইজ করতে পারি, ওইটাই হবে আমাদের বড় সাফল্য। ঢাকা থেকে আমরা 500 বই স্টল নিয়ে আসলাম, তাহলে চিটাঙ্গে আমাদের এদের কি হবে? আর এত আনারও দরকারি। হ্যাঁ, না আনার পক্ষে আমি নই, কিন্তু তার ভিতরে একটা সীমা থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন আমাদের চট্টগ্রামের প্রকাশকদের উপরে তারা চলে যেতে না পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেদিকে খেয়াল রেখে আমাদের আগামী পথ চলতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। আমি সবার সঙ্গে এই ব্যাপারে আলাপ করব, সবাই মিলেই সিদ্ধান্তটা নিতে হবে, এটা আমার একক সিদ্ধান্ত নয়। আর আজকে এখানে উপস্থিত যারা আছেন সংখ্যায় কম, এখানে কোয়ান্টিটি কম কিন্তু কোয়ালিটি দর্শক আছেন এখানে, প্রত্যেকেই একজন সাহিত্যাঙ্গনে সুপরিচিত মুখ। আর আমার সামনে যিনি, একের ভিতরে 5 নয়, আমি বলি 6, আমরা একই গ্রামের বাসিন্দা। মীরারানী চক্রবর্তী, আমরা একই গ্রামের। এখানে প্রকাশক বন্ধুরা আছেন, রাশেদ আছে, ওই মনির আছে, আর এই যে আর লেখকদের ভিতরে ওই বাসু নাহিব খাস্তগীর, আইয়ুব সৈয়দ, গোফরানুদ্দিন টিটু, সেলিনা, ইয়াকুব, অনেকেই আছেন। আপনাদের সবাইকে আমার এই কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে
ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চট্টগ্রামের প্রকাশনা জগৎ আরও সমৃদ্ধ হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। বই হোক সকলের প্রতিদিনকার সঙ্গী, বই হোক আত্মার খোরাক, এই বলে আজকের সভা এবং আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আবার সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।